বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা যাচ্ছে। হ্যাঁ দাদা যাচ্ছে। নেক্সট ক্লাস থেকে 10 মিনিট আগে লিংক দেবো, কারণ আজকে ইচ্ছা করে আমি সবাইকে জয়েন করি দেওয়ার বসলাম এই কারণে, কারণ কাল খুব ডিস্টার্ব হয়েছিল, মানে বারবার লোকজন আসছে আর এই লেখা পজ হয়ে যাচ্ছিল, খুব অসুবিধা হচ্ছিল। তার জন্য আজকে পুরো সবাইকে জয়েন করিয়ে আমি তারপরে ক্লাসে বসলাম। এই প্রক্রিয়াটা যেটা বুঝলাম, নেক্সট ক্লাস থেকে 10 মিনিট আগে শুরু করবো, তাহলে আমরা একদম ডট 8:30 বা 8:35 মধ্যে ক্লাস শুরু করে দিতে পারবো। এই 5-6 মিনিটের যে গ্যাপ সেটা আর হবে না। ঠিক আছে, আজকে হচ্ছে ক্লাস 2, তাই তো? এখনো ব্যাচ রিকোয়েস্ট পাঠাচ্ছে ছেলেপেলে, এই জন্যই কিছু হয় না এদের, এটাই প্রবলেম। কতবার করে গ্রুপে গুলোতে বলি জিনিসগুলো শোনে না, আমি এত ব্যস্ততার মধ্যে এগুলো করে দিই, অথচ এরা নিজেরা এখনো ই করতে পারে না। সমস্যা এটাই। এটার ইন্টারভিউ ক্লাস আজকে 2, তাই তো? আর ডেট হচ্ছে কত তারিখ? 8 তারিখ, 8-10-25। আচ্ছা, আজকে শুরু করব হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করব, ঠিক আছে? আমাদের ডিস্ট্রিক্ট দিয়ে আজকে শুরু করব। ডিস্ট্রিক্টে যে ইয়েগুলো বলেছিলাম সেইগুলো সবাই করেছো? তথ্যগুলো জোগাড় করেছো? হ্যাঁ করেছি। হ্যাঁ দাদা সবাই করেছে? দাদা দাদা আমার একটা প্রশ্ন ছিল, ওই যে বিভাগ যেটা ছিল, বিভাগ প্রেসিডেন্সি, ওটা বলতে কি উত্তর অক্ষাংশ দ্রাঘিমাংশ ওইগুলো বোঝাচ্ছে না প্রেসিডেন্সির নামটা বোঝাচ্ছে? একদমই না, রাজ্যগুলোকে ওইভাবে ভাগ করা হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওটা ওটা কি প্রেসিডেন্সি হবে তাহলে? সরি রাজ্য বলছি, মানে জেলাগুলোকে ভাগ করা হয়েছে। হ্যাঁ, মানে বিভিন্ন অংশ হিসেবে ভাগ করা হয়েছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম না করে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে পূর্ব পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাকে, বোঝা যাচ্ছে? ওটা কি অ্যানসার হবে? প্রেসিডেন্সি। আচ্ছা প্রেসিডেন্সি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওটা বলে পূর্ব দিকের প্রেসিডেন্সি বিভাগ, পূর্ব দিকের প্রেসিডেন্সি বিভাগ। সাব ডিভিশন কি শুধু কৃষ্ণনগরই হবে? একটাই তো সাব ডিভিশন হচ্ছে, শুধু কৃষ্ণনগর নয়, আমাদের সাব ডিভিশন কল্যাণী হবে, রানাঘাট হবে, কল্যাণী রানাঘাট। হ্যাঁ রানাঘাট স্যার ওগুলো তো ব্লকের মধ্যে পড়ছে। সাব ডিভিশন হচ্ছে চারটে সাব ডিভিশন। চারটে সাব ডিভিশন করিস না, বলে দিই। সাব ডিভিশন আমাদের 4টে। আচ্ছা বলুন। তেহট্ট কৃষ্ণনগর সদর, কৃষ্ণনগর বলবি না, কৃষ্ণনগর বললে ব্লক বোঝাতে পারে, কৃষ্ণনগর 1-2 ব্লক বোঝাতে পারে, তা নয়। তেহট্ট, কৃষ্ণনগর সদর, রানাঘাট আর হচ্ছে কল্যাণী, ব্যাস, পারফেক্ট অ্যান্সার। আর ব্লক কটা তাহলে? ব্লক 17টা। 17টা ব্লক আছে, কিন্তু 17টা ওখানে গ্রাম পঞ্চায়েত দেখাচ্ছে তো। না গ্রাম পঞ্চায়েত না, ভুল বলছিস, তাহলে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত 187টা সমিতি হবে, ঠিক আছে? আর মোটামুটি ততগুলো এমএলএ। ব্লক 18টা হবে না? ওই যে কৃষ্ণনগর 1-2, চাপড়া 1-2, 17খানা আমি জানতাম, লেটেস্ট কি হয়েছে আমি জানি, এই জন্য এই ইনফরমেশন গুলো আমি তোদের বলেছিলাম উইকিপিডিয়া সার্চ করতে। আমি তো ওখান থেকে 18টা পেয়েছি। পঞ্চায়েত ব্লকটা 17টাই হবে, পঞ্চায়েত ব্লকটা 17টাই হবে। 17খানা দেখলাম। হ্যাঁ 17খানা দেখলাম। গ্রাম পঞ্চায়েত 187টা। আমি বলি শোন, সব থেকে অথেন্টিক হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নে, সব থেকে অথেন্টিক, ঠিক আছে? নেট সার্চ করার অভ্যাসটা খুব ভালো অভ্যাস। যাই হোক, তাহলে আমরা এমএলএ আর এমপির নামগুলো পাইনি, বাকি মোটামুটি সবটা দরকার নেই, মানে এমএলএ সবার এমএলএ এর নাম জানা দরকার নেই, তোর ব্লকের এমএলএ এর নামটা জানলে যথেষ্ট, ঠিক আছে? তুই তোর ব্লকের এমএলএ এর নামটা জান, যথেষ্ট। আর এমপি 2জন আছে, 2টো নাম মনে রাখা এমন কোনো কঠিন বিষয় নয়। হ্যাঁ, আমাদের কৃষ্ণনগরের হচ্ছে মহুয়া মৈত্র, আর রানাঘাটের জগন্নাথ সরকার, জগন্নাথ সরকার, দুজন তো এমপি। কৃষ্ণনগর উত্তরে হচ্ছে জগন্নাথ সরকার আর দক্ষিণ হচ্ছে মহামৈত্র।
না না, রানাঘাট, কৃষ্ণনগর আর রানাঘাট। রানাঘাট রানাঘাট ওটা ওটা উত্তর রানাঘাট, এটা রানাঘাট। না হ্যাঁ, না, কৃষ্ণনগর উত্তর উত্তর দক্ষিণ বলো। হচ্ছে এমএলএ। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ হচ্ছে এমএলএ। তাই হ্যাঁ, কৃষ্ণনগর উত্তর দক্ষিণ এমএলএ। কারণ আমি যখন কৃষ্ণনগরে ছিলাম, মানে যখন কনজিউমার অ্যাফেয়ার্সে ছিলাম, দুই এমএলএকেই নিয়েই মোটামুটি আমাদের ওই প্রোগ্রাম টোগ্রামগুলো ডাকতে হতো। উত্তরে ছিল হচ্ছে অবনী মোহন জোয়ারদার, আর দক্ষিণে ছিল হচ্ছে উজ্জ্বল বিশ্বাস সেই সময়। আর এখন দাদা উজ্জ্বল বিশ্বাস আর মুকুল রায় যশোর। এখন মুকুল রায়, হ্যাঁ। আচ্ছা দাদা, নাম্বার অফ ভিলেজ গভর্নমেন্টের হিসেবে 1352টা দেখাচ্ছিল, আর 2011 সেন্সাসের ভিত্তিতে 1308 দেখাচ্ছিল। তাহলে কোনটা সঠিক? নাম্বার অফ ভিলেজ দরকার নেই আমার, ঠিক আছে? অ্যাপ্রক্স একটা হয় আর কি, ঠিক আছে? গভর্নমেন্টের যে হিসাব সেইটাকে সবসময় ধরবো আমি, ঠিক আছে? তাহলে পরে আমরা যে যে পোর্শন গুলো দিয়েছিলাম মোটামুটি কম বেশি সবাই আলোচনা করেছো, তোমরা দেখেছো এর উপরে। আচ্ছা, কিন্তু আমি আপনি কি তাও একবার মানে বলে দিলে সুবিধা হয়, পুরো বলে মানে তো শর্ট শর্ট গুলো যেগুলো বলা সেগুলো তো বলে দিয়েছিলাম, ওই তথ্যগুলো ওই না না এই নদিয়া ঠিক আছে। সম্পর্কে যেই ডাটাগুলো ডাটাগুলো তোমরা নেট চেক করে লেখো। এগুলো এইগুলো আমি বলতে গেলে পরে বেকার সময় নষ্ট হবে। যেগুলো ইনফরমেটিভ কোশ্চেন, যেগুলো একটা পাওয়া যাবে সেগুলো বলতে হবে না, সেগুলো বললে সময় নষ্ট হয়ে বলছি। যাবে। হ্যাঁ, যেগুলো এগুলো তো পাওয়া যাবে, ক্লিক হ্যাঁ। করলে পরে, যেগুলো একটা ক্লিক করলে পরে ওয়েবসাইটে পাওয়া যাবে, সেগুলো বেকার আমি বলে দিই কেন সময় নষ্ট করবো? আমি খালি ইনফরমেশন গুলো কোনগুলো দেখতে হয় বলে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু ঠিক আছে। স্যার সবার এই জন্য বলছি না। থেকেই যাবে। ঠিক আছে, ঠিক আছে। বিভাগ, সীমানা, সদর, সাব ডিভিশন, ব্লক, ভিলেজ, এমএলএ, এমপি, আয়তন, জনসংখ্যা, নামকরণ আগের দিন বলেছি। কৃষিতে কোন কোন ফসল হয় দেখেছো আমাদের? হ্যাঁ, ধান ধান, পাট আর সবজি। ধান আর পাট সবচেয়ে ভালো, ধান আর পাট। ধান আর পাট সব থেকে ভালো হয়। সবজিটাও আচ্ছা, কৃষির কথায় মনে পড়লো, একটা চিনির কল আছে আমাদের এখানে নদীয়াতে, কোথায় বলো তো? সুগার মিল, খৈতান কোম্পানি। হ্যাঁ, ওটা তো বন্ধ। আচ্ছা, ছিল তো বটে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। আচ্ছা, ঐতিহাসিক গুরুত্ব সম্বন্ধে এই যে নামগুলো দিয়েছি, এই নামগুলোর ঐতিহাসিক গুরুত্বগুলো ভালো করে জেনে নেবে, ঠিক আছে? যেগুলো বলেছি, কৃষ্ণচন্দ্র রায়, গোপাল ভাঁড়, পলাশির যুদ্ধ, নীল বিদ্রোহ, আর হচ্ছে সেন যুগ। আমাদের মোটামুটি ঐতিহাসিক গুরুত্ব, বিশেষ করে যারা ইতিহাসের স্টুডেন্ট আছে তাদের জন্য তো জেনে রাখাটা খুব ম্যান্ডেটরি, ডিটেলস একদম। আর যারা নন হিস্ট্রি, মূল এগুলো বলছি আর কি, ওনাদেরকে আমি কবির দিকে নিয়ে যাব, ঠিক আছে? ওগুলো আলাদা। আমি জাস্ট ডাইরেক্ট হিস্ট্রি যেগুলো বলছি, হিস্ট্রির সঙ্গে যাদের রিলেশন আর কি, সেইগুলো হচ্ছে এই কটা ক্যারেক্টার হচ্ছে হিস্টোরিক্যাল ক্যারেক্টার, মানে এই কটা পোর্শন আর কি। আছে অনেক কিছুই, কিন্তু এখান থেকে আমরা এগুলো করতে পারি। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমার ডিস্ট্রিক্টের হচ্ছে ব্যক্তিত্ব, ক্লাস 2 যেহেতু আজকে। আচ্ছা, নদিয়া, ঠিক আছে? ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তিত্ব বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্র। প্রথম থেকে আগে সহজ কথা, আমাদের যেগুলো ভালো মাথায় আছে, স্পোর্টসে চলে আয়। স্পোর্টসে কে কে আছে? ঝুলন গোস্বামী। সবার আগে নাম দেবো হচ্ছে ঝুলন গোস্বামী, ঠিক আছে? এগুলো একটু দ্রুত লিখতে হবে, বা পরে ভিডিও দেখে লিখতে হবে। ঝুলন গোস্বামী, জ্যোতির্ময়ী শিকদার। এই ব্যাপারে একটা কথা বলছি আমরা, আমি স্যার বলছি আমরা এখন সঙ্গে সঙ্গে লিখিনি, আবার ভিডিও দেখতে গেলে আমাদের সময়টা আবার লাগবে স্যার, এই জন্য একটুখানি লেখার সময়টা দিলে একেবারে হয়ে যাবে আমাদের। আমার মনে হয় এখন শুনে নিয়ে পরে যদি ভিডিওটা আরেকবার দেখি তাহলে রিভাইজটা ভালো হবে। আমি এখন বলবো, শোন, আমি এখন বলবো, তুই লিখবি, কি হয় বলতো, পুরো মনোযোগটা দিকে থাকবে না, বুঝা যাচ্ছে? আর এইভাবে অনলাইনে এরকম বলে লিখতে গেলে না সবার নেটওয়ার্ক সমান অসুবিধা হয় অনেক। আমি ডিসকাস করছি, সময় লাগছে ওর মধ্যে লিখে, আমরা জাস্ট একটা হাইলাইট করে দিচ্ছি, আউটলাইন লেখ না, আউটলাইন করে দিচ্ছি। হ্যাঁ, আমি তাই ডিসকাস গুলো হয়ে যাবে। এই নাম এটা জাস্ট গ্রাফ লিখে রাখলেই তো হলো, পরে শেয়ার করে নিলে তোমার সময় লাগছে একটু হয় নাকি দাদা? ঠিক আছে, রাফে লিখে রাখ, আলোচনা করছি, নামগুলো শোন, এগুলো শুনলে পরে খুব ভালো মনে থাকে। দুটো নাম হলো ঝুলন গোস্বামী, জ্যোতির্ময়ী শিকদার, আর একজন আছে সোমা বিশ্বাস, ঠিক আছে? আর স্পোর্টসম্যান নদিয়ার
স্যার জ্যোতির্ময় শিকদার কি খেলা খেলতেন? বলছি একটু বলছি, মানে সব বলছি, আগে নামগুলো আসুক, সব বলে দিচ্ছি। আর কোনো নাম দাদা জানো ওই তোমরা? ব্যাটার কোন মেয়ে বলে সে আইপিএল খেলেছিল? একে ব্যাটার কোন একটা মেয়ে আইপিএল খেলেছিল, খেয়াল নেই। ইম্পর্টেন্ট নয়। অতটা ইম্পর্টেন্ট নয়, সে কি একটা না, প্রিয়াঙ্কা বালা অতটা নাম, হুম, একটা বালা। ঠিক আছে, মোটামুটি এই তিনটে নামই আমরা জেনে রাখছি। লেভেলে ঝুলন তাদের গুলো মনে রাখতে হবে। ঝুলন গোস্বামী হচ্ছে ক্রিকেটার, জ্যোতির্ময় শিকদার হচ্ছেন অ্যাথলিট, সোমা বিশ্বাস হচ্ছে অ্যাথলিট। ঠিক আছে, এনারা 1998 অলিম্পিয়াড মানে সরি এশিয়াডে খুব ভালো পারফর্ম করেছিলেন। ঠিক আছে, দুজনেই। এরা এবার এই জ্যোতির্ময় শিকদার হচ্ছে তার মধ্যে আমাদের এমপি ছিলেন, কৃষ্ণনগর এমপি ছিলেন জ্যোতির্ময় শিকদার, সেই জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, স্পোর্টসে মোটামুটি এই তিনজনের নাম যদি জিজ্ঞাসা করে, আমরা নদীয়া তোমার ডিস্ট্রিক্টের 2-3 জন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের নাম করো, তো 3 জনের নাম আমরা এখানে করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার চলে এসো কবি। কবি আমরা কার কার নাম বলতে পারি? সুভাষ প্রথমে আমরা মুখোপাধ্যায়, প্রথমে বলবো হচ্ছে, আমরা আগে বলবো ডিএল রায়। দ্বিজেন্দ্র না, রায়। হ্যাঁ, আমি DL কবি রায়। বলেছি, আগে কৃত্তিবাস ওঝার নাম বলবো। কবি কীর্তিবাস ওঝা। হ্যাঁ, আদিম যুগ থেকে শুরু করি, তারপরে ওই রায়গুড়ার ভারতচন্দ্র, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর কে আছে? ডিএল রায়, দীনবন্ধু রায়। মিত্র আছে। আমরা কালকে পড়ছিলাম মদন মোহন তর্কালঙ্কার। হুম। আচ্ছা, তারপরে আর কবি কে? বিজয়লাল, কবি কবি বিজয়লাল। বিজয়লাল, আর যতীন্দ্রমোহন বাগজি। যতীন্দ্রমোহন বাগচি। যতীন্দ্রমোহন বাগচির বিখ্যাত কবিতার লাইনটা বলো। কাজলা দিদি। কাজলা দিদি। কালকে দিদি, very good। পাখি সব করেও। না, বাকি সব কলরা বলছে মদন মোহন মদন মোহন ওকে, মোটামুটি ওটা মদন enough, মোহন enough। তো। যে কটা নাম পেয়েছি এনাফ। আর ঠিক আছে, দীনবন্ধু বাকি সব মিত্র করলো ছিলেন মদন মিত্র। কবিদের মধ্যে। আচ্ছা, এবার সাহিত্যিক। সাহিত্যিক বললে তোমার এখানে ডিএল রায়কে রাখতে হবে, নাট্যকার সাহিত্যিক যাই বলো না কেন, আলাদা করে এই করলাম, কবি সাহিত্যিক। আচ্ছা, আর অভিনেতা? অভিনেতা হচ্ছে সৌমিত্র সৌমিত্র চট্টোপাধ্যায়। চ্যাটার্জি। আচ্ছা, স্বাধীনতা সংগ্রামী? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ডিস্টার্ব করছে তো। বসন্ত বিশ্বাস? বাঘাযতীন যেটা। না, বাঘাযতীন নয়, বাঘাযতীন নদিয়ার সন্তান না, নদিয়া মামাবাড়ি ছিল। ঠিক আছে, বসন্ত বিশ্বাস, ভালো করে নামগুলো দেখে নাও। বসন্ত বিশ্বাস, তারপরে হচ্ছে আমাদের নীল বিদ্রোহের দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। দিগম্বর আর বিষ্ণুচরণ বিশ্বাস। আর কে আছেন? অনন্তহরি মিত্র। ঠিক আছে, আপাতত 3 জনের নাম যথেষ্ট। বলে দিই, বসন্ত বিশ্বাস, তার মধ্যে আগের দিন তোমাদের অফলাইন ক্লাসে বলেছিলাম, যিনি রাসবিহারী বসুর সঙ্গে ছিলেন, বড়লাট হার্ডিঞ্জের উপরে মোয়া মেরেছিলেন। দিল্লিতে একটা সহবাদ যাত্রা যাচ্ছিল, সেখানে তার উপরে হামলা করেছিলেন। দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, এরা নীল বিদ্রোহের একটা বিরাট বড় নাম। অনন্তহরি মিত্র হচ্ছে দক্ষিণেশ্বর মোয়া মামলা। ঠিক আছে, আমি মোটামুটি যেভাবে বলছি টুকটুক করে লিখে নেওয়া যাবে অটোমেটিক, কিন্তু অনন্তহরি মিত্রটা কি বললেন? কোনটা? অনন্তহরি মিত্রটা? অনন্তহরি মিত্র হচ্ছে দক্ষিণেশ্বর বোমা মামলা। স্যার আগের দিন আপনি বলছিলেন ওই এটা যদি একটু পিডিএফ করা যায় ভালো হয় না স্যার? আচ্ছা, আজকে দেখবো পিডিএফটা যদি করা যায়, আমি কাল মনে ছিল না। ঠিক আছে, আমি আজকে করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা আর কোন ক্ষেত্র বাদ যাচ্ছে? দেখো তোমরা দেখো, স্পোর্টস হলো, সাহিত্য হলো, অভিনেতা হলো, স্বাধীনতা সংগ্রাম হলো, কোন সিঙ্গার ডিস্ট্রিক্টের নেই কেউ সেরকম উল্লেখযোগ্য। ভরতচন্দ্র যেটা বললেন, ভরতচন্দ্র রায়, উনি তো নদিয়ার হবে না মনে হয়। রায়গুণাকার ভারতচন্দ্র নদিয়ার, এই জন্য বলছি যেহেতু হবে না। না, আমি বলছি না, আমি ভারতচন্দ্রের নামটা এই জন্য বললাম, কৃষ্ণচন্দ্র নামটা যখনই আসবে ওনার নামটা সঙ্গে সঙ্গে চলে আসবে। ঠিক আছে, তার জন্যই বিষয়টা আমি রাখলাম এখানটায়। আচ্ছা, ঠিক আছে। দাদা সুভাষ মুখোপাধ্যায় তো হবে। হ্যাঁ, সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি। লালন ফকির। হ্যাঁ, ঠিক আছে, অনেক নাম আছে। ঠিক আছে, সব আমাকে নিশ্চয়ই এতগুলো নাম বলতে পারবে না, 2 জন বা 3 জনের নাম বলতে পারবে। শোনো, এখানে যার নাম বলবে জানবে অবধারিত, তাকে নিয়ে প্রশ্ন করবে। সুতরাং
নামগুলো যখন বলবে তাদের সম্বন্ধে ভালো করে তথ্যগুলো কিন্তু যেন আমার জানা থাকে আর কি, বোঝা যাচ্ছে? এই যে নামগুলো দিয়েছি এরা প্রত্যেকে বিখ্যাত ব্যক্তিত্ব, একটা নেটের ক্লিকে তোমরা এর সম্বন্ধে দিব্যি কিন্তু জেনে যাবে। ফলে এইগুলো আলাদা করে অবসর সময়ে নেট দেখে নোট করে রাখবে এগুলো, ঠিক আছে? ওকে, ডিস্ট্রিক্ট দ্বারা আর কিছু দেখি আমি আপাতত। আমরা তো বলছি ডিস্ট্রিক্টের উপর তো রোজই কাজ করবো আমরা। যে কোনো টপিক, প্রত্যেকটি টপিক আমরা রোজ আমরা কভার করব। আচ্ছা, কেউ একজন আমাকে আগের দিনকে বলছিল যে সব কটা টপিক মানে প্রতিদিন না ছুঁয়ে একটা করে টপিক শেষ করে পরের টপিকে যেতে। কে বলছিল? সে ক্লাসে আছে? তাহলে আমি ব্যাখ্যা করতাম তাকে একটু। নেই, তাহলে পরে সে কথা নিয়ে আলোচনা করে লাভ নেই। আচ্ছা, একটা প্রশ্ন এখানে আমি বলবো নদিয়া ডিস্ট্রিক্ট সম্বন্ধে। নদিয়া ডিস্ট্রিক্টের নদিয়া ডিস্ট্রিক্ট দিয়ে বয়ে গেছে কোন কোন নদীগুলোর প্রধান নদীগুলোর নাম বলো তো? ভাগীরথী আছে, জলঙ্গি আছে, রমজানা, মাথাভাঙা, ইছামতি, ভৈরব নাকি ভাগীরথী, জলঙ্গি, ভৈরব, চূর্ণী, অঞ্জনা, অঞ্জনা নদী। ইছামতি। অঞ্জনাটা তো এখনো দেখা যায় না, সব ডুবে গেছে। মাথাভাঙা দাদা, মাথাভাঙা নেই। হ্যাঁ, পাঁচটা আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি, তোমরা জানো অনেকেই, আমি বলে দিচ্ছি, শুনে নাও একটু, দেখে সুবিধা হবে। ভাগীরথী, জলঙ্গি, ভৈরব, চূর্ণী, মাথাভাঙা ও ইছামতি, ঠিক আছে? বেশ, এটা গেল। নদিয়া জেলার সাক্ষরতা উৎপত্তি স্থল আর পাতিত স্থল দুটো কি জানা প্রয়োজন আছে? 75.58 মনে হয়। দাদা আমি জানি না। নদ নদী 6টা হয়ে গেল, তাহলে নদী 6টা। অঞ্জনাকে ধরবো না, অঞ্জনা নদী কি না, না। আছে? অঞ্জনা না, না, ছটা না, তো না, হচ্ছে। বলছি ভাগীরথী, জলঙ্গি, চূর্ণী, ও, ভৈরব, ছটা, মাথাভাঙা, হ্যাঁ, ছটা, ইছামতি। ছটা। এটাই বলছি, 6টা হচ্ছে না দাদা? ছটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাক্ষরতাটা নেট দেখে নেবে। আর আমাদের হচ্ছে অভয়ারণ্য বেতুয়াডহরি। অভয়ারণ্য, হ্যাঁ ভেতরে জঙ্গলের পরিমাণ কি ওটা কি জঙ্গলের পরিমাণ? দরকার নেই বেশি, এখানে দরকার নেই। মোটামুটি বেতুয়াডহরি অভয়ারণ্যে কি কি গাছ দেখা যায় জিজ্ঞাসা করতে পারে যে কখনো তুমি গেছো বেতুয়াডহরি অভয়ারণ্যে? বলে হ্যাঁ গেছি। কি গাছ দেখা যায়? মূলত শাল, মেহগনি এইগুলো দেখা যায়, ঠিক আছে? ডিস্ট্রিক্টের ডিসকাশন আজকে এইটুকুই, আমরা আবার নেক্সট এতে যাব, ঠিক আছে? নেক্সট পার্টে চলে আসছি, এডুকেশনাল পলিসি। আগের দিনকে কোথায় ছেড়ে এসেছিলাম? হার্ট অফ কমিটি পর্যন্ত হয়েছিল। হার্ট অফ কমিটি হয়েছিল। হার্ট অফ কমিটি, হ্যাঁ। আচ্ছা, হার্ট অফ কমিটির মূল বৈশিষ্ট্য কি কে বলতে পারে? ড্রপ আউট রোধ করা, ড্রপ আউট রোধের জন্য কাজকর্ম করে। গুড, ভেরি গুড। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য ছিল মানে দুর্বল দিকগুলোকে, মানে শিক্ষা ব্যবস্থা দুর্বল দিকগুলোকে মানে চিহ্নিত করা। প্রাথমিক শিক্ষার যে অসুবিধা সেগুলোকে দেখার জন্য সেগুলোকে গঠন করা হয়েছিল। হ্যাঁ, একদমই তাই। কিন্তু মূল জিনিস হচ্ছে আমার ওখানে ওইটাই আর কি, বুঝতে পেরেছো যেটা আমি বলছি? ড্রপ আউট রোড ড্রপ আউটটা, ড্রপ আউট রোড প্রাথমিক স্তরে মাতৃভাষা বললে হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসছি, নেক্সট চলে আসছি। দেখো নেক্সট যে মানে হাটকের পর যেটা আসলো সেটা হচ্ছে ওয়ার্ধা প্ল্যান, ওয়ার্ধা পরিকল্পনা হচ্ছে, তোমরা জানো 1937 সালে প্রাদেশিক সরকার গঠন হয়েছিল। তখন মৌলিক শিক্ষার জন্য নতুন নীতির প্রয়োজন হয়, সেই জন্য ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা গড়ে ওঠে। এটার প্রধান উদ্যোগকারী
তার নামটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না, মহাত্মা গান্ধী। ইনি হচ্ছেন প্রধান প্রধান উদ্যোগকারী হচ্ছে গান্ধীজি। আচ্ছা, এই কমিটির সভাপতি কে ছিলেন? ওয়ার্ড কমিটি খুব জরুরি, ঠিক আছে? ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। আচ্ছা, এই যে ওয়ার্ডা পরিকল্পনা হলো, এই ওয়ার্ডা পরিকল্পনার প্রধান নাম ছিল হচ্ছে বেসিক এডুকেশন বা নাই তালিম। নাই তালিম, ঠিক আছে? আর এখানে কি কি করা হতো? মূলত ওই যে বলো না, কি বলে ওই যে মানে হাতের কাজ বা উৎপাদনমুখী শিক্ষা যেটাকে বলে, ক্রাফট সেন্টার্ড লার্নিং, ঠিক আছে? বুনিয়াদী হাতের কাজ, শিক্ষা। হাতের কাজ। এটাকে আমরা এই পুরো ম্যাটারটাকে বেসিক এডুকেশনটাকে তো বুনিয়াদী শিক্ষা বলা হচ্ছে না, বা নয় তালিম। বেসিক এডুকেশন বা নয় তালিম। আচ্ছা, এক সেকেন্ড ওয়েট করো। এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে এই যে পুরো কনসেপ্টটা ওয়ার্ড দ্য প্ল্যানে শিক্ষা সংক্রান্ত যে কনসেপ্ট, সেটাকে আমরা আমাদের চলতি কথায় বলি হচ্ছে বুনিয়াদী শিক্ষা, মানে যেটা নামে আমরা পরিচিত আর কি, বুনিয়াদী শিক্ষা। এবার এই বুনিয়াদী শিক্ষা সম্বন্ধে তোমরা বুনিয়াদী শিক্ষার কথা বলতে পারো। আমি বলছি, দেখো, এই কথাবার্তা গুলোর মধ্যে দিয়ে এই শব্দগুলোকে যদি বলা যায়, তাহলে সেই শব্দগুলো থেকে তোমার প্রশ্ন করতে পারে। কিরকম? তুমি যদি বুনিয়াদী শিক্ষা শব্দটা উচ্চারণ করো, যে কি বলা হচ্ছে তোমার মানে কোন শিক্ষার কোন বিষয়টা বা কোন দিকটা তোমার ভালো লাগে, শিক্ষা সংক্রান্ত কোন জিনিসটা আরো বেশি বেশি করে ইমপ্লিমেন্ট করলে ভালো হয় বলে তোমার মনে হয়? প্রশ্ন করলো যে শিক্ষা সংক্রান্ত কোন বিষয়টা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায়, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইমপ্লিমেন্ট করলে ভালো হয় বলে তোমার মনে হয়? বুদ্ধিমানের মতো যদি বুনিয়াদী শিক্ষা কথা ঢুকিয়ে দিলেন, যে গান্ধীজির যেটা আইডিয়া দিয়েছিলেন বুনিয়াদী শিক্ষা, হ্যাঁ, সেইটা যদি একটু তার উপর জোর দেওয়া যায়, আমার মনে হয় ভালো হয়। কেন বুনিয়াদী শিক্ষায় কি কি হয় সেসব প্রশ্ন উঠবে। তখন সেই বিষয়গুলো যদি আমার জানা থাকে, তাহলে পরে আমার অ্যান্সার করতে সুবিধা হবে। তাহলে বুনিয়াদী শিক্ষা মূলত আমরা কি বললাম, যে কি কি বুনিয়াদী শিক্ষা কি কি বলা হয়েছে একটু বলে দেবো একটু? হ্যাঁ বলে দিন। হ্যাঁ, একটা হচ্ছে কি ওই যে বললাম হাতের কাজ। নেক্সট বলতে পারি যে জীবনমুখী শিক্ষা। জীবনমুখী না, কথাটা বলা উচিত, বানানটা বলা হচ্ছে কর্মমুখী বা জীবিকামুখী। কথাটা বলা উচিত জীবিকামুখী শিক্ষা। নেক্সট আমরা কি বলতে পারো? মাতৃভাষার শিক্ষা, অবশ্যই, যদিও এর আগে এটা বলা হয়েছিল। আচ্ছা, আর কি? আত্মনির্ভরতা, যেটা নিয়ে আজকে সবাই বলছে, তাই না? আত্মনির্ভর ভারত, সেটা গান্ধীজি অনেক আগে বলে গেছেন। আর তো চারিত্রিক আর নৈতিক শিক্ষা। ঠিক আছে, এই মোটামুটি বুনিয়াদী শিক্ষার কনসেপ্ট। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার চলে আসি। তারপর দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হয়ে গিয়ে দাদা বলছি জীবিকামুখী শিক্ষা বলতে কি বোঝায়? জীবিকামুখী শিক্ষা বলতে মোটামুটি কর্মমুখী শিক্ষা, যেটা যে পড়াশোনাটা শিখলে পরে আমি কাজ, মানে আমাকে জীবিকা দেবে, যে পড়াশোনা, যে শিক্ষা আমাকে জীবিকা দেবে, সেই শিক্ষাই হলো জীবিকামুখী শিক্ষা। দেখছিস না, হাতের কাজ মানে ক্রাফট সেন্টার এডুকেশনের উপর জোর দিচ্ছি কেন? যাতে হাতের কাজ শিখে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষা দেন, হাতে কলমে কাজের বৃত্তিমূলক শিক্ষা। শিক্ষা, আরে বাবা, বৃত্তিমূলক, আমাদের এখন যেটা হয় না, ভোকেশনাল এডুকেশন আজকে বৃত্তিমূলক শিক্ষাটা। হ্যাঁ, বৃত্তিমূলক শিক্ষা। ওইখানে কি শেখায়? ওই যে কি বলে আমাদের ওই যে আলিম আমিন আমিন মাপা শেখায়, তাই না? তারপর বিভিন্ন কম্পিউটারের কাজ শেখায়। কেন? যাতে এইগুলো শিখে ছেলেপেলে নিজেরা জীবিকা অর্জন করতে পারে, তাই না? কারণ আমরা যে শিক্ষায় শিক্ষিত, শেখানো হয়, সেলাই হ্যাঁ, সেলাই শেখানো হয়, একদম একদম। আমরা যে শিক্ষা আমাদের দেওয়া হয়, সেই শিক্ষা দিয়ে তো তুই এই চাকরি না পেলে আমাদের কিছু করার নেই আর, তাই না? কিন্তু যদি কেউ, ওই জন্য এখন সবাই তো যেটা ওই কি বলে, এখন ওই ভোকেশনাল এডুকেশনটার একটু সফিস্টিকেটেড নাম কি বলছে, প্রফেশনাল এডুকেশন, মানে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা এটা বলছেন? কারিগরি শিক্ষা, সফিস্টিকেটেড এডুকেশন মানে ওই যে তোমার হচ্ছে মানে প্রফেশনাল কোর্স, বাস্তবমুখী। হ্যাঁ, হসপিটাল ম্যানেজমেন্ট, বা তোমার হচ্ছে আর ওটা কি বলে হোটেল ম্যানেজমেন্ট,
হসপিটাল ম্যানেজমেন্ট না, হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, তারপর তোমার হচ্ছে এমবিএ বা বিবিএ যেগুলো আছে এগুলো সব প্রফেশনাল কোর্স বা এলএলবি, তাই না? এই সবগুলোই হচ্ছে ওই সব কনসেপ্ট গুলোই টোটালি অ্যাকচুয়ালি বুনিয়াদী শিক্ষার এ থেকেই এসছে। আচ্ছা, এবার দেশ স্বাধীন হয়ে গেল, এবার চলে আসলো আমাদের হচ্ছে রাধাকৃষ্ণন কমিটি। আজকে আমি পুরো রোড ম্যাপ দিয়ে দেবো, ঠিক আছে? মানে আমাদের কতগুলো ক্লাস হবে সব বলে দেবো। রাধাকৃষ্ণন কমিশন আমার সেইভাবে লেসন প্ল্যান করা আছে যে ঠিক সিলেবাস শেষ হবে, সব প্রিপারেশন ওর মধ্যে কমপ্লিট। আমার তাহলে ওই যেটুকু বলার আমি ঠিক বুনিয়াদী বলে দেবো। শিক্ষার মধ্যে এগুলো কেন পড়বে না, যে হাতের কাজ যেগুলো বলছো সেটাতে হ্যাঁ, ধরো বলছি তো। আইটিআই যারা করছে হ্যাঁ, আইটিআই এটাও তো, তো হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ ওইগুলো পড়ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো হ্যাঁ যেগুলো বিভিন্ন ট্রেড আছে, ট্রেডের যে বিভিন্ন কাজগুলো, মোট কথা হচ্ছে যে হ্যাঁ কাজটা হ্যাঁ শিখে আমি ইনস্ট্যান্ট চাকরি পাবো, বা আমি করে খেতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, সেইটা চাকরি হচ্ছে না পেলেও আমি যাতে কিছু করে খেতে পারি, যাতে হ্যাঁ, একটা ছোট একদম একদম, নিজের ব্যবসা খুলতে পারি, সেরকম একটা হ্যাঁ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শেষ করি তাড়াতাড়ি। রাধাকৃষ্ণন কমিশন was formed in 1948, 1948 সালে। বুঝতেই পারছো কার নামানুসারে হয়েছিল এটা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য মূলত যেটা জোর দেওয়া হয়েছিল, যা হয় আর কি, বিশ্ববিদ্যালয় শিক্ষার অবস্থা পর্যালোচনা করা, শিক্ষার ব্যবস্থার দুর্বলতা খুঁজে বার করে ইত্যাদি। আমার অত জানার দরকার নেই। রাধাকৃষ্ণন কমিশন 1948 সালে ফর্ম হয়েছিল উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন এর চেয়ারম্যান। ব্যাস, আমার আর কিছু জানার দরকার নেই। এবং এর থেকে একটা জিনিস হয়েছিল পরবর্তীতে, তোমরা এর নাম শুনেছো, ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ড হ্যাঁ কমিশন। এটা গড়ে উঠেছিল কত সালে? 1953। ওই 1953 তে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন গড়ে উঠেছিল মূলত রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে। বুঝা যাচ্ছে? লাইভ ক্লাসে থাকার গুণ হচ্ছে এইটা, এই যে কথাগুলো শুনছিস না, সহজে ভুল হবে, পরে একবার দেখে নিলে করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই জন্য সবাইকে বলি যে লাইভ ক্লাসে থাক, বলে বলে তাও ছেলেপিলে শোনে না। ঠিক আছে, এটা গেল। ইউজিসি তে কি বলা হয়েছিল? মানে এটা সুপারিশে হয়েছিল বুঝলাম, কিন্তু ইউজিসি তে বলেছিল কি? ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউনিভার্সিটি সংক্রান্ত যা যা নিয়ম কানুন সব তো ইউজিসি তৈরি করে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইগুলো আলাদা লেখাবো। আমার এই পোর্শনটার নাম দেখবি দিয়েছি এডুকেশনাল পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনস, দেখবি একদম কালকে দিয়েছিলাম, কাল যখন লিখেছিলাম। এখন পলিসি চলছে, ইনস্টিটিউশন আসবে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এরপরে আসছে সেকেন্ড, এরপরে আসছে হচ্ছে মুদালিয়ার কমিশন। লোকজন এখনো জয়েন করছে, এই জন্য বিরক্ত লাগে। মুদালিয়ার কমিশন, মুদালিয়ার কমিশন হয়েছিল 1952 থেকে 54, মোটামুটি এর ছিল স্প্যান আর কি, ঠিক আছে? সভাপতি ছিলেন হচ্ছে সিপি মুদালিয়ার, সিপি মুদালিয়ার, ঠিক আছে? আচ্ছা, এর অপর নাম হচ্ছে সেকেন্ডারি এডুকেশন কমিশন, সেকেন্ডারি এডুকেশন কমিশন। বুঝতে পারছো? শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য মাধ্যমিক স্তরের যে শিক্ষার অবস্থা সেটা যাচাই করার জন্য কিন্তু এটা হয়েছিল আর কি, ঠিক আছে? রাধাকৃষ্ণন কমিটির সভাপতি কি সর্বপল্লী রাধাকৃষ্ণনই ছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, বলছি ওনার নাম মুদালিয়ার অনুসারে হয়েছিল। কমিশনের লক্ষণ স্বামী মুদালিয়ার ছিল না? সিপি মুদালিয়ার তো ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারই তো পড়েছি মনে হয় বইয়ে। ডক্টর লক্ষণ স্বামী মুরালিয়ারই আছে। নেট বলছে সিপি মুদালিয়ার, সিপি মুদালিয়ার সিপির ফুল ফর্মটা কি? সেটা জানি না, সেটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বইয়ে পড়েছিলাম মনে হচ্ছে লক্ষণ স্বামী মুদালিয়ার, আমাদের ডিএলএড এর ডিএলএড বইয়ে লক্ষণ সেন আছে। ডক্টর লক্ষণ স্বামী দেখতে হবে, মুরালিয়ারই আছে। দেখতে হবে। চ্যাট জিপিটি এবং সবই তোমার হচ্ছে সিপি মুদালিয়ারই বলছে, দেখে হ্যালো নিচ্ছি। হ্যালো ওই শেষে কর, খালি বল। হ্যালো, একটু ওয়েট কর। হ্যাঁ, শেষে। এক সেকেন্ড দাঁড়া।
হ্যাঁ, গুগলেও লক্ষণ স্বামী দেখাচ্ছে। চ্যাট জিপিটিতে দেখিয়েছিল, সিপি মোদালিয়ার দেখিয়েছে। ওই ডিএলএড এর যে সমকালীন শিক্ষা বইটা আছে ওখানে লক্ষণ সেনের কথাই বলা আছে। লক্ষণ স্বামী মোদালিয়ার। স্যার এই মুদালিয়ার কমিশন আর মাধ্যমিক শিক্ষা কমিশন কি একই? হ্যাঁ, সেকেন্ডারি এডুকেশন কমিশন। মনে হচ্ছে এরা সেম লোক, বুঝলি, কিছু একটা ব্যাপার আছে। নামটার মনে হয় হ্যাঁ কোনো ব্যাপার আছে, কারণ নামটার সিপিটা কিছু আমি একটা ব্যাপার শুনেছি, আছে। তো হয়তো ওই ফুল ফর্মটা খেলেই ফুল ফর্মে তখন কিছু একটা লক্ষণ হবে স্বামী আর কি। মোদালিয়া চলে আসছে। ঠিক আছে, এটা তাহলে তাই কর, লক্ষণ স্বামী মোদালিয়ারই কর এটাকে। চ্যাট জিপিটি চলে যাক, ঠিক আছে। লক্ষ্মণ বাবা, কঠিন নাম, বাংলায় লিখি। লক্ষণ স্বামী মোদালিয়ার, এখানে লেখার জায়গা ধরবে না, ঠিক আছে। দাদা ওই ওদের নাম অনেক বড় বড় ছিল। হ্যাঁ, আচ্ছা, মুদালিয়ার কমিশন সম্বন্ধে আর কিছু সেরকম উল্লেখযোগ্য বলার নেই আপাতত। আচ্ছা, আমরা পরের কমিশনটায় যাই। এর পরের কমিশন হচ্ছে হংসরাজ মেহতা কমিটি, ঠিক আছে। হংসরাজ মেহতা কমিটি, এটা 1962, ঠিক আছে। বলছি ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? রেকর্ড করতে বলেছে তো? ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? আমি করছি, আমার ল্যাপটপে করছি, হুম। ঠিক আছে। হংসরাজ মেহতা কমিটি, ওই যে হংসরাজ মেহতাই হচ্ছে এর কি বলে হচ্ছে ওনার নাম অনুযায়ী হয় আর কি, ঠিক আছে। এবং এটাও হচ্ছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সর্বজনীন শিক্ষা অর্জন, এই দুটো ছিল লক্ষ্য। এটা হচ্ছে কি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, মূলত প্রাথমিক শিক্ষার জন্য, এবং টু সাম এক্সটেন্ট নারী শিক্ষাও বটে, ঠিক আছে। কি বললে? এটা কথাটা দুটো কথা বলেছিল, আবার বলো। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, নারী শিক্ষা। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, নারী শিক্ষা এবং সার্বজনীন শিক্ষা অর্জন, এগুলো জাস্ট সাল, মূলত সালই জিজ্ঞাসা করবে, মানে খুঁটিয়ে হংসরাজ মেহতা বা মুদালিয়ার খুঁটিয়ে জিজ্ঞাসা করবে না। খুঁটিয়ে জিজ্ঞাসা করে এখানে প্রশ্ন, ভালো প্রশ্ন হচ্ছে যে কোন কমিশনের সুপারিশে ইউজিসি তৈরি হয়, এটা ভালো প্রশ্ন, ঠিক আছে। নেক্সট আসছে হচ্ছে কোঠারি কমিশন। কোঠারি কমিশন হচ্ছে 1964 থেকে 1966। এক সেকেন্ড। আচ্ছা, এর সভাপতি ছিলেন হচ্ছে ডিএস কোঠারি, দৌলত সিং কোঠারি। দৌলত সিং কোঠারি, ঠিক আছে। আচ্ছা, এর মূলত কোঠারি কমিশনের সুপারিশ থেকেই কিন্তু আমাদের জাতীয় শিক্ষানীতির পথ চলা শুরু হয়। মানে কি বলবো, কোঠারি কমিশনটা হচ্ছে একটা পায়োনিয়ার, আমাদের শিক্ষা ব্যবস্থা একটা পায়োনিয়ার আর কি, ঠিক আছে। এই কোঠারি কমিশনের সুপারিশ ছিল হচ্ছে এক জাতীয় শিক্ষা ব্যবস্থা, মানে ওই যে বলেছি না, প্রাথমিক, মাধ্যমিক আর উচ্চ শিক্ষা 10+2+3, মানে মোটামুটি হবে এই রিসেন্ট এনইপি হওয়ার আগে পর্যন্ত এই চলে আসছিল দীর্ঘদিন ধরে, 10+2+3, আমরা যে সিস্টেমে আমরা পড়ে এসেছি আর কি, ঠিক আছে। এর সুপারিশ অনুযায়ী 1968-এ ভারতের প্রথম ন্যাশনাল পলিসি অন এডুকেশন, ঠিক আছে, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, আমাদের শিক্ষানীতিটা তৈরি হলো, প্রথম শিক্ষানীতি 1968-এ, এই জাতীয় শিক্ষানীতির মাধ্যমে কিন্তু তৈরি হলো, ঠিক আছে। এই 10+2+3 মানে কি ওই মানে 10 এর পর দুবার মানে 2 বছর এইচএস তারপরে গ্রাজুয়েশন, ওইটা? হ্যাঁ, মাঝে চেঞ্জ হয়ে আবার তারপরে এরা প্রথম এই সুপারিশটা দিয়েছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, আর এর একটা উল্লেখযোগ্য জিনিস ছিল, সেটা হচ্ছে ভাষানীতি, বুঝলি। ভাষানীতিটা কি জিনিস? যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলছি, মাতৃভাষা আর প্রাদেশিক ভাষায় প্রাথমিক শিক্ষা, আর উচ্চ শিক্ষায় তৃতীয় ভাষা পদ্ধতি, মানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এইটা মনে রেখো। পেনটা কি হলো আবার?
3 ল্যাঙ্গুয়েজ। কথাটা ইকো হচ্ছে কিন্তু আবার অনেকটা বেশি হচ্ছে। অনেকের মাইক অন আছে, মাইক গুলো অফ করলে আর এটা হবে না। হ্যাঁ, মাইকটা একটু অফ কর না, সবাই যার যার মাইক অন আছে একটু মাইকটা অফ কর। হ্যাঁ, আর আমার পাশে একটা মোবাইল রেখেছি তো, ওটাকে ইউজ করতে হচ্ছে আমাকে, ওই জয়েন্ট কেউ করলে ওতে কি হতে পারে। ঠিক আছে, আমরা জাতীয় আচ্ছা, ওইটা শিক্ষানীতি কি বললে? ওইটা আরেকবার বলো। মাতৃভাষা বা প্রাদেশিক ভাষায় প্রাথমিক শিক্ষা আর উচ্চ শিক্ষায়? হ্যাঁ, উচ্চশিক্ষায় তৃতীয় ভাষা পদ্ধতি, মানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বেশ। এডুকেশনাল পলিসি পোর্শনটা আজকে এটুকু, পরবর্তী পার্টে যাবে এবার। স্কুল জোটের কথাটাও তো এই কোঠারি কমিশনে বলেছিল। স্কুল জোট ওই স্কুল কমপ্লেক্স, মানে এক কমপ্লেক্সে একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল, ওইটা স্কুল কোঠারি কমিশনে কি? হ্যাঁ, ওটা তো স্কুল জোটটা তো কোঠারি কমিশন বলেছিল। আমি স্কুল জোটটা আলাদা করে লেখাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওইটা তখন বলে দেবো, স্কুল জোটটা আলাদা করে লেখাবো ওটা আমি। আচ্ছা, এইবার তাহলে আমরা যেগুলো যে জিনিসগুলো পড়ি তার দুটো পার্ট হলো, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট হলো, একটা হচ্ছে এডুকেশনাল পলিসি হলো। হ্যাঁ, এইবার আমরা নেক্সট পোর্শনে আসছি, সেটা হচ্ছে কি, ওই যে কি ছিল, জেনারেল আলোচনা, তাই তো? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। বলছি কালকে যেটা লিখলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন, ওটা আর এই ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কি একই? না, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন হচ্ছে ওই র্যালের 1902 সালে হয়েছিল, টমাস র্যালের নেতৃত্বে। ওটা আলাদা 1902 সালে। ওটা লর্ড কার্জন না বলে মোস্ট প্রবাবলি। স্যাডলারকে তো মনে হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বলা হয়। হ্যাঁ, ওই কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, শুধু বিশ্ববিদ্যালয় কমিশন না। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসছি নেক্সট পার্টে। নেক্সট পার্ট হচ্ছে জেনারেল কোশ্চেন। জেনারেল প্রশ্ন, সিচুয়েশন বেসড, ঠিক আছে? চলো শুরু করা যাক। এগুলোকে নোট রাখতে বলেছিলাম, লিখবা। এর প্রশ্নগুলো লিখবে, খালি উত্তরগুলো আমি বলে দেবো, আউটলাইন গুলো তোমরা করে রাখবে, কিন্তু উত্তরগুলো নিজের মতো করে বানাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, কোন বিষয়ে কোন ছাত্র যদি দুর্বল থাকে তাহলে শিক্ষক হিসাবে তোমার কি করণীয়? দুর্বল ছাত্র কি করণীয়, কে বলবে এটা? রিমিডিয়াল টিচিং দিতে হবে। তার দুর্বল দুর্বলতা ছাত্র আগে পরীক্ষা করে তার কোথায় দুর্বলতা আছে সেটা জানার পরে রিমেডিয়াল টিচিং দেবো। কিসের দুর্বল আমি বলেছি তো বলিনি, জাস্ট বলেছি দুর্বল ছাত্র। স্যার কোন বিষয়ে দুর্বল বা কিসের উপরে দুর্বল সেই বিষয়টা আগে তাকে আইডেন্টিফাই করতে হবে। একদম, আমি ধরে নিচ্ছি দুর্বল, সে দুর্বল মানে মনে করো কোনো বিষয়ের উপরে সে দুর্বল, মনে করো সে অঙ্কে দুর্বল, খুব ভালো করে বোঝো, সে অঙ্কে দুর্বল। তাহলে অঙ্কে দুর্বল, প্রথমে কি করব, ছাত্রটির দুর্বলতার কারণ আমি যাচাই করব, যাচাই করে ছাত্রটি যাতে সেই বিষয়ে উৎসাহ পায় তার জন্য তার উপযোগী পাঠ পরিকল্পনা করে তার সামনে বিষয়টি উপস্থাপনা করার চেষ্টা করব, যাতে তার কাছে বিষয়টি আকর্ষণীয় হয়ে ওঠে এবং সে জয়ফুল লার্নিং এর মাধ্যমে শেখে। কথাগুলো, উত্তরগুলো খেয়াল করছিস আমার? আমি বারবার কথাগুলো বলছি কি জন্য, কেন বললাম কথাটা বলতো? আমি জয়ফুল লার্নিং শব্দটা ব্যবহার নাও করতে পারতাম, কিন্তু কেন করলাম? আমি চাই জয়ফুল লার্নিং করে কাউন্টার কোশ্চেন যেন জয়ফুল লার্নিং থেকে করা হয়। ইয়েস, উত্তরটা আমি এইটা বললাম, আর কোন স্টুডেন্ট মনে করে এরকম বললো যে আমি পাঠটাকে আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপনা করব, দুজনেই সেম উত্তর দিলাম, কিন্তু নেক্সট কোশ্চেনে অ্যাডভান্টেজ এবং কথা গুছিয়ে বলার জন্য অ্যাডভান্টেজ, নাম্বার অ্যাডভান্টেজ আমি পাবো, বুঝতে পেরেছো? সেই জন্য কি বলবে গুছিয়ে রেডি করে নেবে একদম, ওই বলতে গিয়ে যেন ঘাবড়ানো ভাবা এসবের কোনো জায়গায় নেই, ওখানে ওসব কোনো জায়গায় নেই, যেটা প্রশ্ন সেটা উত্তর।
এমন এমন করলে পরে মুশকিল ওখানটা, কিন্তু আনস্মার্টের পরিচয় ওটা। নেক্সট, কাছাকাছি প্রশ্ন, যে কোনো বিষয়ের প্রতি কোনো ছাত্রর তুমি যদি আগ্রহ বাড়াতে চাও, আগ্রহ বাড়াতে কি করণীয়, কি বলবে? স্যার বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করা যেতে পারে। ভেরি গুড, টিএলএম ব্যবহার করতে পারি। আর কি করতে পারি? আমরা দলবদ্ধ শিখন করতে পারি না, গ্রুপ ডিসকাশন, কেমন হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, অর্থাৎ উত্তরটা ঘুরে ফিরে দেখো সেই ওই জায়গাতে ফিরছে। দুর্বল ছাত্রকে তুমি যেভাবে ট্রিট করবে, এখন একটা ছাত্র একটা বিষয়ে দুর্বল কেন হয়? কারণ সে বিষয়ে তার আগ্রহ নেই, সেই বিষয়ে তার আগ্রহ কম। আর আগ্রহ কম হলে অ্যাজ ইউ নো, দোষ স্টুডেন্টের কখনোই নয়, দোষ টিচারের। তুমি সেই বিষয়টা তার মতো করে উপস্থাপনা করতে পারোনি, সুতরাং দোষ তোমার। কোনো মডেল ইউজ করা, তাকে শিক্ষা দিতে কোনো মডেল ইউজ করা। মডেলটা টিএলএম এর মধ্যে, মডেল তো পড়ে গেল, ঠিক আছে, হ্যাঁ, মডেল তো টিএলএম এর একটা পার্ট আর কি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে আমরা পাঠদানটাকে আকর্ষণীয় করে তুলবো আগ্রহ বাড়ানোর জন্য। কি করে? বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করে, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, বা যদি কোনো মানে ইনফরমেটিভ সাবজেক্ট হয় তাহলে কুইজের মাধ্যমে, যদি কোনো বিষয় যদি ম্যাথামেটিক্স যে সাবজেক্ট হয়, ম্যাথামেটিক্স হয়, তাহলে পরে বাস্তব উদাহরণ নিয়ে এসে, ঠিক আছে, বা যদি বিজ্ঞান বিষয়ক সাবজেক্ট হয় তাকে মানে সে পরিবেশ নিশ্চয় বিজ্ঞান, ওদের বিজ্ঞান মানে পরিবেশ, ঠিক আছে, সেই বিষয়টাকে সেইভাবে রিলেট করিয়ে। দাদা এখানে কি আগ্রহ বাড়াতে। খেলাধুলার মাধ্যমে শিখন দেওয়ার কথাটা বলা যেতে পারে? খেলাধুলার মাধ্যমে শিখন বললে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করতে পারে, উদাহরণ তোমাকে রেডি রাখতে হবে, যেমন বলো। মানে অনেক সময় কিছু মানে যে ছোট ছোট বলের মতো অনেক কিছু ব্যবহার করে, মানে অঙ্কে অনেক সময় কোন রকম যোগ বিয়োগ বা এইগুলোর ক্ষেত্রে বোঝানো যেতে পারে। হ্যাঁ, ওটা তো TLM হয়ে গেল। হয়ে গেল না, ওটা তো TLM এর মধ্যে হয়ে যাচ্ছে। আমিও তো সেটাই বলতে চাইছিলাম, TLM এর ভিতরে হয়ে যাচ্ছে। বিষয়টা একই একই। সেটাই। কিছু শোনা যাচ্ছে না, মানে এত কেয়াস হচ্ছে। এখানে আরোহী ঠিক আছে। পদ্ধতির কথা বললে সব যদি ভালো হয় না, তাহলে আরোহ থেকে কাউন্টার কোশ্চেন করতে পারে। আরোহী পদ্ধতির কথা বলতে পারিস, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি কি বলতো, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো এই বিষয়টা হয় না। মজারু যখন তুই মজারু পড়াচ্ছিস, তুই ক্লাস 3-4 ঠিক আছে, 3-4 আরোহী অবরোহী ঠিক আছে, কিন্তু মজারু পড়ানোর সময় বিষয়টা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা আমার একটু সন্দেহ আছে। কি বললাম বুঝতে পারলি? সেই জন্য বিষয়টা একটু জটিল হয়ে যাবে। আরোহী অবরোহীটা মূলত একটু বড় বাচ্চাদের জন্য, মানে ওটা আপার প্রাইমারির জন্য মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট, ছোটদের জন্য অতটা নয় বলে আমার মনে হয় আর কি, ঠিক আছে। তার জন্য টিচাররা আগ্রহ বাড়ানোর জন্য দেখবি এখন বিভিন্ন ভিডিও তো ভাইরাল হচ্ছে, ওরা নানা রকম মানে নৃত্য গানের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলোকে তারা পড়াচ্ছে আর কি। হ্যাঁ, এগুলো বাচ্চারা আগ্রহ পাচ্ছে আর কি, একে অপরকে প্রশ্ন করছে, নিচে নিচে গান গেয়ে পড়াচ্ছে। গান নেচে নেচে গান গেয়ে পড়াচ্ছে, তাই তো বাচ্চাদের তো ওইভাবে পড়াতে হবে। হ্যাঁ, মনিরাম মুন্সি, যেমন আমাদের ডেমো তো মুর্শিদা সুন্দর নাচ করেছে, দেখেছো তো? আচ্ছা স্যার, বালা প্রজেক্টে যে নানা রকম ছবি থাকে, মেঝেতে আঁকা থাকে, সেখানের মাধ্যমে খেলার মাধ্যমে হয় না? হ্যাঁ, সেটা হতে পারে, ভালো প্রজেক্টটা লেখা আলাদা করে। আচ্ছা নেক্সট চলো। আচ্ছা, এই যে ক্লাসের ছেলেপেলে কম আসে দেখবা, অনুপস্থিতি হ্রাস। ছেলেপেলে স্কুলে আসেই না, কি করবে? স্কুলের পরিকাঠামো সঠিক করার সাথে সাথেও পড়ার অগ্রগতিকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তোলার চিন্তা ভাবনা করতে হবে। রাইট, পরিকাঠামোর কথাটা বাদ দে, কারণ পরিকাঠামোর বিষয়টা তোর হাতে নেই। স্যার এখানে স্কুলের পরিবেশকে খুব ব্যাপারটা হচ্ছে স্কুলের পড়াশোনার পরিবেশটাকে ঠিক করার সঙ্গে সঙ্গে আকর্ষণীয় করতে হবে। অভিভাবকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টাকে সল্ট আউট করতে হবে। একদম একদমই তাই, সঠিক উত্তর। পরিকাঠামোর কথা উল্লেখ করবি না এই জন্য কারণ প্রশ্ন তোকে করেছে, আর স্কুলের পরিকাঠামো উন্নতি করা একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের হাতে থাকে না। তাহলে আমি কি করতে পারি? আমি
কি বলবো যে আকর্ষণীয় শিক্ষাদানের মাধ্যমে বাচ্চাদের কাছে ক্লাসটা আকর্ষণীয় করে তুলতে পারি। পাশাপাশি অনুপস্থিতির কারণ অনুসন্ধানের জন্য গার্জেনদের সাথে আলোচনা করে সেই বিষয়টাকে মেটানোর চেষ্টা করতে পারি, যে তারা কেন অনুপস্থিত হচ্ছে সেই কারণটা অনুসন্ধান করে সেই মতো আমি ব্যবস্থা নিতে পারি। আরেকটা জিনিস যেটা বলা যেতে পারে স্যার, গার্জেনদেরকে ডেকে শিক্ষার যে গুরুত্ব সেটা বোঝাতে হবে। ওই তো আমি অতটা বলছি না, গার্জেনদের সহযোগিতায় এইটুকুতেই আমার যথেষ্ট। শব্দ চয়নটা বুদ্ধিমানের মতো করবি, ঠিক আছে? কারণ এটা করলে পরে আমার মতো লোক হলে পাল্টা জিজ্ঞাসা করবে, তার মানে তুমি ধরেই নিচ্ছ তোমার পোস্টিং এমন জায়গায় হবে যেখানকার গার্জেনরা শিক্ষা সম্বন্ধে কিছু বোঝে না। তখন আবার উল্টো প্রশ্ন লেজে গোবরে হয়ে যাবে, ঠিক আছে? আমার মতো লোক হলে পরে ঘুরিয়ে কিন্তু এরকম প্রশ্ন করে দেবে তখন। সেই জন্য ঠিক আছে দাদা, তুই দেখ তোর কথা কিন্তু তাই সেদিকে যাচ্ছে। শিক্ষার গুরুত্ব সম্বন্ধে কিছু মানে বোঝাবো, মানে তুই ধরেই নিচ্ছিস যে তারা সব ফার্স্ট জেনারেশন লার্নার, গার্জেনটা কিছু জানে না, গার্জেনকে আমাকে বোঝাতে হবে। এসব কথা বলা যাবে না। বলবে যে গার্জেনদের সহযোগিতায় আমরা এগুলো আমরা করবো আর কি। তারা যদি এটা ঘুরিয়ে কোশ্চেন করে যে ওই কারণ অনুসন্ধান করে যে ব্যবস্থার কথা বললাম, যদি বলে কি ব্যবস্থা মানে নেবে ভাবছো, তাহলে সেটা কি বলবো উত্তর? সেটা কারণের উপর নির্ভর করছে। হ্যাঁ, হয়তো এরকম হচ্ছে যে তারা স্কুলে হয়তো কোনো উৎসাহ পাচ্ছে না, ক্লাস হয়তো সেরকম ভাবে হচ্ছে না, সেটা আমি জানলাম যে কারণটা, যে তাদের ক্লাসটা ভালো লাগছে না, সেই ক্লাসটাকে আমি সেইভাবে ভালো করার চেষ্টা করব। বা অনেকে এরকম হচ্ছে যে গার্জেনরা সচেতন নয়, সেক্ষেত্রে ও যে পয়েন্টটা বললো, যদি দেখি গার্জেনরা সচেতন নয়, সেক্ষেত্রে গার্জেনকে শিক্ষার গুরুত্ব সম্বন্ধে বোঝাবো। সেক্ষেত্রে তুই বলতে পারবি যে গার্জেন সচেতন নয়, গার্জেনকে বোঝালাম। আমি জেনারেলাইজ করতে পারবো না, সব গার্জেনকে। তারপর দাদা এমন হয় যে অনেক বাচ্চা অসুস্থতায় ভোগে, সেটা দেখবো। অসুস্থ ভোগে বা অনেক সমস্যা যে ক্লাসে এসে তারা নিজেদের প্রকাশ করতে পারছে না, বন্ধুদের সঙ্গে মিশতে পারছে না, এমন হতে পারে তার ডাইলেক্সিয়া রোগ আছে, অটিজম আছে, অনেক কিছু হতে পারে কারণ, ঠিক আছে? সেই কারণগুলো অনুযায়ী তার রেমেডি দেওয়ার ব্যবস্থা করবো। দাদা অনেক সময় দেখা যায় যে ওই নির্দিষ্ট এলাকায় আর্থিক অবস্থান ভালো না, তার জন্য অনেক সময় দেখা যায় যে তারা স্কুলে মানে যেতে অতটা ইন্টারেস্ট পায় না। হ্যাঁ হ্যাঁ, আমারই এক্সপিরিয়েন্স আছে। আমার ক্লাসের, আমি যখন হাই স্কুল চাকরি করতাম, আমার ক্লাসে ক্লাস 8 এর বেস্ট স্টুডেন্টটা, ঠিক আছে, মোটামুটি এই এর দিকে বিকালের দিকে ক্লাস থাকলে ও টিফিনের পর প্রায় দিনই চলে যায়। তো কোথায় চলে যাচ্ছে না, ভাটায় যায় ওই বইতে, যে কোনো এরকম দেখা যায়। আছে, এরকম আছে, ঠিক আছে? আমি নিজে ফেস করেছি। এরকম প্রশ্নকে জিজ্ঞেস করতে পারে এদের ক্ষেত্রে কি করণীয় টিচার হিসেবে? এদের ক্ষেত্রে করণীয়, এদের গার্জেনকে বোঝাতে হবে। দেখ, কখনো বলবি না আমি আমার পকেটে পয়সা দিয়ে তাকে হেল্প করবো, এসব কথা বলবি। সেটা বলা যাবে না। হ্যাঁ, আমি এইসব ক্ষেত্রে গার্জেনের সঙ্গে আলোচনা করা এবং শিশু শ্রম যে করানো উচিত নয়, শিশু শ্রমের ক্ষতিকারক দিকটা সময় তাদেরকে অবহিত করা, টিচারদের বোঝানোর চেষ্টা করবো। এক কথা আউটলাইন, টিচারদের, প্যারেন্টসদের বোঝানোর চেষ্টা করব। এছাড়া আমার কিছু করার দরকার নেই, প্যারেন্টদের বোঝানো ছাড়া আমার কিছু করার জায়গা নেই। ওকে। আচ্ছা, নেক্সট চলো। আচ্ছা, তোমার ড্রেস কেমন হবে? সংবিধান থেকে কোশ্চেন ধরবে না তো? সংবিধান তোকে পড়তে হবে না কখন বললাম? পড়তে তো হবে। হ্যাঁ, সংবিধানের মোটামুটি শিক্ষা সংক্রান্ত জায়গাগুলো পড়তে হবে, তার মধ্যে শিশু শ্রমও আসবে। দাঁড়া, সবই তো দেবো না, সব ভেবেছি, অসুবিধা নেই। ধাপে সব হবে। 20টা ক্লাস মানে কম নয়। আজকে সবে দ্বিতীয় ক্লাস হয়েছে, তার মধ্যে একটা এক্সট্রা ক্লাস হয়ে গেছে। 20 থেকে 25টা ক্লাস হবে, প্রচুর কিছু হয়ে যাবে। আচ্ছা, ড্রেস কোড প্লাস টিচারের হচ্ছে তোমার অ্যাটিটিউড কেমন হবে? বন্ধু সুলভ ছাত্রদের সাথে? না, বন্ধু সুলভ নয়। ড্রেস কোড কি বন্ধু সুলভ? ড্রেস কোড আবার কি? ড্রেস কোড অ্যাটিটিউডটা বন্ধু সুলভ, যেমনটা হওয়ার প্রয়োজন হয় সেরকমটা করতে হবে। পজিটিভ অ্যাটিটিউড, ড্রেস কোড হচ্ছে ফর্মাল পজিটিভ অ্যাটিটিউড। আমি বাংলা বলতে চাইছি পোশাক আর আচরণ। কি বলবো? মার্জিত পোশাক, মার্জিত আচরণ। আর চার কিছু টিচারের শিক্ষক সুলভ হবে, দাদা অনুকরণযোগ্য হবে। হ্যাঁ, ভেরি গুড, দিস ইজ দ্য রাইট টার্ম। অনুকরণযোগ্য ব্যক্তিত্বের জন্য। কারণ কি? ইমিটেবল যাকে বলে, ডিসিপ্লিন বেসড নাকি? আরে বাবা, কথাটা দেখ না, তোরা যেগুলো বললি, এতগুলো শব্দ তোরা ব্যবহার করলি, মার্জিত, ভালো, পজিটিভ,
সবটাকে একটা শব্দে বুঝিয়ে দেওয়া যায়। অনুকরণযোগ্য ব্যক্তিত্বের জন্য, অনুকরণযোগ্য মানে কি, যাকে অনুকরণ করা যায়, অনুকরণীয়, ঠিক আছে, সেই রকম আচ্ছা। সেই লোকটার যেরকম ব্যক্তিত্ব হবে তোদেরকে ঠিক সেই রকমই ড্রেস আপ করতে হবে, সেই রকমই অ্যাটিটিউড বা আচরণ স্কুলে করতে হবে। কারণ বাচ্চারা তোকে দিয়ে শিখবে। তুই স্কুলে হাতে বালা পরে যাবি, বাচ্চারা হাতে বালা পরবে। তুই চকরা বকরা জামা পরবি, সেটা দেখে বাচ্চারা ওই করার চেষ্টা করবে। কারণ তাদের কাছে টিচাররা রোল মডেল, বাচ্চাদের কাছে, শিক্ষার্থীদের কাছে টিচাররা রোল মডেল, বাবা মা টিচার এরা সবাই রোল মডেল, শুধু একা টিচারের দায়িত্ব নাই। যদি পোশাক আশাক বা আচরণগত কুশিক্ষা কোনো বাচ্চা পায়, বাবা মা যেমন দায়ী, ঠিক সেরকম সেই স্কুলে সেই টিচার সেও তার দায় এড়াতে পারে না। বলা যায় না টিচার দেখেও সেইগুলো তার মনে প্রভাব পড়তে পারে। তার জন্য ড্রেস কোড, আচরণ সবই হবে কিন্তু অনুকরণযোগ্য ব্যক্তিত্বের মতো, অনুকরণযোগ্য একটা ব্যক্তিত্বের মতো আর কি। ঠিক আছে, নেক্সট। এই প্রশ্নগুলো সব লিখে রাখিস তো খাতায়? হ্যাঁ 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 পরে নালে কিন্তু এই করা যাবে না। আচ্ছা, নেক্সট। ক্লাসে গোলমাল, ক্লাসে গোলমাল, তখন কি করব? কেন গোলমাল করছে সেটা আগে দেখবো, তারপর মানে যদি আমার পক্ষে সেটা সমাধান করা সম্ভব হয় করবো, না হলে মানে হেড টিচারের পরামর্শ নিতে হবে। হেড টিচার পর্যন্ত যাওয়ার দরকার নেই, বাচ্চাদের আকর্ষণীয় ঠিকই কিছু বলেছিস। করে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে হবে। নেক্সট কোশ্চেনটা আমার সেই দিকেই যাবে, আমি ওই দিকেই আসছি। ভেরি গুড, ভালো অ্যান্সার দিয়েছিস। প্রথমে দেখবো যে গোলমালের কারণ অনুসন্ধান, বড় ক্লাস মনে করো, গোলমালের কারণ অনুসন্ধান, ঠিক আছে, গোলমালের কারণ অনুসন্ধানটা করে সেই অনুযায়ী সমাধান করার চেষ্টা করব। আর তার সাথেই তার পরপরই আকর্ষণীয় কিছু একটা ক্লাসে বা গল্প বলা হতে পারে বা একটা গান হতে পারে, সেইটার মাধ্যমে তাদেরকে ওই বিষয়টা থেকে মনোসংযোগটা সরিয়ে পাঠে প্রবেশ করার চেষ্টা করব। দিস ইজ দ্য মডেল অ্যান্সার। অ্যান্ড নেক্সট কোশ্চেন, এই গোলমাল সংক্রান্তই। তুমি ক্লাসে প্রবেশ করলে, ক্লাসে প্রবেশ করে পড়ানো শুরু করলে, ভালো করে দেখ, এটা আমি অত লিখছি না, পড়ানো শুরু করলে, ক্লাসে প্রবেশ করে পড়ানো শুরু করলে, তখনও স্টিল ছেলেপেলে গোলমাল করে চলেছে, কথা শুনছে না, ও করছে, ঠিক আছে। আমি আলামিন একাডেমিতে কিছুদিন পড়েছিলাম, একদম গ্রাজুয়েশন কমপ্লিট করার পরই, বছর দুয়েক মতো। তো তারপর তো চাকরি পেয়ে গেলাম। তো ওই আমাকে ক্লাস 2B দিয়েছিল, মানে প্রথম ক্লাস হচ্ছে আমার ক্লাস 2B ওই আলামিন একাডেমিতে। ভয়ানক বদ ওরা, মানে বিখ্যাত ছিল পুরো স্কুলে, ওই যে ছোট ছোট বাঁদর সব, কিন্তু বিরাট বদ তারা। তো ওদের জন্য এই এক্সপিরিয়েন্সটা মানে মনে পড়ে গেল, যে পড়ানো শুরু হয়ে গেছে তা ওরা বদমাইশি করে যাচ্ছে। তখন ওদেরকে একটা আকর্ষণীয় কোনো একটা গল্প বা কোনো একটা কবিতা বা ছড়া বা গান যাই হোক না কেন, কিছু একটা করে, আর কালকে বলছিলাম না টু ব্রেক দ্য আইস, টু ব্রেক দ্য আইস মানে কি, কথোপকথন শুরু করা। কাল না অফলাইন ক্লাসে বলছিলাম, মানে হ্যাঁ, ওদের জড়তাটা কাটিয়ে ওই দিক থেকে মনটা ডাইভার্ট করে ওদেরকে পাঠের দিকে মনোযোগী করে তোলা। ঠিক আছে, আচ্ছা নেক্সট। পরীক্ষায় খাতা দেখার সময় মূলত নাম্বারটা বেশি দেওয়ার, মানে কোন ধরনের স্টুডেন্টকে নাম্বার বেশি দেওয়ার চেষ্টা করবে? যে নিজের ভাষায় লিখবে। একদমই তাই। মুখস্থ বিদ্যার থেকেও যে নিজের ভাষায় উত্তর গুছিয়ে লিখবে তাকে আমরা নাম্বার বেশি দেওয়ার চেষ্টা করব। নাম্বার বেশি। দাদা বলতে পারি কি যে সৃজনশীল লেখনের উপর নাম্বারটা দেব? হ্যাঁ বলতে পারো। ঠিক আছে, তাহলে এই সংক্রান্ত আরেকটা প্রশ্ন মনে পড়ে গেল। বুদ্ধিমান ভার্সাস সৃজনশীল, কারা বলো এরা? কারা বুদ্ধিমান, কারা সৃজনশীল? সৃজনশীল মানে তো সে নিজে কিছু একটা মানে করতে পারবে, মানে সেটা যে সে কোনো কিছু কে এমন কিছু মানে নিজস্বতা থাকবে তার মধ্যে, একদম, যে নিজে কিছু একটা নির্ণয় করতে পারছে। হ্যাঁ। মানে ক্রিয়েটিভিটি। বুদ্ধিমানের কাজ হচ্ছে গতানুগতিক, আর সৃজনশীলের কাজ হচ্ছে সৃষ্টিশীল। ঠিক আছে, একটা হচ্ছে এ হচ্ছে কনভার্জেন্ট,
এ হচ্ছে ডাইভার্জেন্ট। এই হচ্ছে ডিফারেন্স বুদ্ধিমান আর সৃজনশীল। বুদ্ধিমান যে স্টুডেন্ট সে ক্লাসে যা পড়া দিল, বুদ্ধিমান যে স্টুডেন্ট সে তোমার হচ্ছে ক্লাসে তুমি পড়া দিলে একদম সুন্দর, সে একদম সব মুখস্থ করে ভালো করে লিখে সব 100 পেল, ঠিক আছে। কিন্তু যে সৃজনশীল সে হয়তো খুব ভালো ছবি আঁকছে, সে হয়তো একটা উত্তর, বুদ্ধিমান যে আছে ওই যে সহজ করে বললে পরে 3 ইডিয়টস দেখেছো তো, ওই চতুর রামালিঙ্গম মেশিনের সংজ্ঞা দিতে বলেছে না, মেশিন, হোয়াট ইজ মেশিন, তো মেশিন একদম পুরো দেখা 1 পৃষ্ঠা মুখস্থ ঝাড়া মুখস্থ বলে দিল, সে হচ্ছে বুদ্ধিমান। কিন্তু র্যাঞ্চো কি বললো যে এভরি ডিভাইস হুইচ রিডিউসেস হিউম্যান এফোর্ট ইজ কল্ড এ মেশিন, তাই না? সমস্ত যন্ত্র যা মানুষের পরিশ্রম কমিয়ে দেয় সেটাই হলো মেশিন। সেটা নিজের ভাষায় সহজ করে জিনিসটা বললো, এই যে সৃজনশীল। আর বুদ্ধিমান সে মুখস্থ বলবে, ঠিক আছে। চলো পরের পোর্শনে যাবো এবার। পরের পোর্শন হচ্ছে প্রাইমারি বুক। আচ্ছা দাদা, একটা প্রশ্ন আছে হ্যাঁ, বলো। বলছি যদি এমন প্রশ্ন হয় যে বাচ্চারা স্কুল ড্রেস মানে ঠিকভাবে পরে আসে না, বাড়ির মাঝে মাঝে বাড়ির ড্রেসে পরে আসে, সেক্ষেত্রে তুমি কি করবে? সে প্রশ্নের উত্তর দেবো যখন ওরা লেখাবো তখন বলবো, ঠিক আছে, ওটা আমার লিস্টের মধ্যে আছে। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো দিচ্ছি তার মধ্যে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি দাদা, আমি চলে তুমি আসছি। একটা উদাহরণ দিতে যাচ্ছ, ওইটা একটু দাও। কোনটা? ওই যে ওই সৃজনশীল বাচ্চার বুদ্ধিমানের মধ্যে একটা এক্সাম্পল দিতে যাচ্ছিলে না, যে একটা দিলাম তো। বাচ্চা ছবি আঁকে বা এরকম। হ্যাঁ ওই তো সেটাই, ওই তো সেই উদাহরণটাই আমি ওই ইয়েতে বললাম আর কি, তোমার হচ্ছে 3 ইডিয়টস এর উদাহরণ দিয়ে বললাম। দেখো একটা ছেলে পড়াশোনায় ভালো, সব পড়া তার মুখস্থ 100 পেলো, ঠিক আছে, কিন্তু সব পড়া মুখস্থ হলেই কি সে খুব ভালো ছবি আঁকবে, সে খুব ভালো গান গাইতে পারবে? পারবে না তো। বা সে খুব ভালো অভিনয় করতে পারবে? এইগুলো সবই কিন্তু সৃজনশীল। বা সে কবিতা লিখতে পারবে? কাউকে তুই কবিতা লেখা শেখাতে পারবি? সৃজনশীলতা কাউকে শেখানো যায় না, এটাই ডিফারেন্স। ওগুলো অনেকটাই গড গিফটেড হয়। আচ্ছা, কুটুম কাটাম প্রাইমারি বুক। আমরা প্রি প্রাইমারিতে দুটো বই, একটা হচ্ছে মজারু, আগের দিন ডিসকাস করেছি, আজকে পড়বো হচ্ছে কুটুম কাটাম। কুটুম কাটাম আমরা এই সেগমেন্টটা রেখেছি। এই সেগমেন্টে আমরা কি করছি বলতো, বলো কি করছি এই সেগমেন্টে আমরা? আমরা এই বইটা, হ্যাঁ প্রাইমারি বই থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো সম্বন্ধে একটু আমরা জানছি, ঠিক আছে, কি কি আছে। এগুলো প্রাক প্রাথমিকের প্রত্যেকটা ক্লাসে যাবো আমরা, প্রত্যেকটা বই, কটা তো বই বাবা, ঠিক আছে, এক দিনে একটা বই শেষ করে দেওয়া যাবে, ঠিক আছে, কটা বই আছে প্রাইমারিতে। আচ্ছা নাও, কুটুম কাটাম এর প্রচ্ছদ অলঙ্করণ, প্রচ্ছদ ও অলঙ্করণ। আচ্ছা এই তথ্যগুলো কিন্তু সব ইয়েতে পাওয়া যাবে, ওই যে বইগুলো, কুটুম কাটাম বইয়ের পিডিএফ দিন, তো আজকে দিয়ে দেবো পিডিএফটা, ওটা পেয়ে যাবে। প্রচ্ছদ অলঙ্করণ করেছেন হচ্ছে বিদিশা মুখার্জি। বিদিশা মুখার্জি, ঠিক আছে। বলে যাই এর নামকরণ কেন হলো। নামটা শুনেই বুঝতে পারছো, একটা মজাদার, একটা খেলার মতো শব্দ, একটা মজাদার শব্দ, যেটা শিশুদের মনে কি তৈরি করবে? আনন্দ প্লাস কৌতূহল। এই আনন্দ প্লাস কৌতূহল তাদেরকে নিয়ে যাবে জয়ফুল লার্নিং এর দিকে। কারণ প্রাইমারি সমস্ত বইয়ের উদ্দেশ্য হচ্ছে জয়ফুল লার্নিং, সব জয়ফুল লার্নিং ভায়া হয়ে যাবে, ঠিক আছে। এর মাধ্যমে আনন্দ কৌতূহল শুধু নয়, তারা সৃজনশীলতা পাবে, কল্পনার বিকাশ ঘটবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত মানে শিশুদের শেখার প্রতি আগ্রহ ও আনন্দ বৃদ্ধি করবে এবং একটা আনন্দদায়ক শিক্ষার পরিবেশ গড়ে উঠবে এই বইটার মাধ্যমে। এটাই ছিল কিন্তু কুটুম কাটামের নামকরণ এবং বইটা বানানোর উদ্দেশ্য, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এখান থেকে শিশুরা কি হবে, এই বইয়ের যে পাঠ আছে এই পাঠগুলোর মাধ্যমে শিশুরা তাদের চেনা জগৎকে খুঁজে পাবে। চেনা জগৎ, যেটাকে আমি বারবার বলি না,
নিজেকে রিলেট করতে পারা শব্দটা খুব সুন্দর। চেনা জগৎ খুঁজে পাওয়া মানে তো তাই তো, নিজের পড়াটাকে যেটা পড়ছিস সেটা তুই তোর চেনা জগতের সঙ্গে যদি রিলেট করতে পারে বাচ্চা, তা তার থেকে আনন্দদায়ক আর কিছু হতে পারে না, তাই না? রোজ সে যেটা দেখছে বাইরে বেরিয়ে তার চারপাশের পরিবেশে, সেই জিনিসটা সেই ধরনের জিনিসই সে তার পাঠের মধ্যে পাচ্ছে, তার অটোমেটিক পড়তে ভালো লাগবে। কিন্তু অজানা জিনিস যদি তাকে দেওয়া হয় সেটা তার ভালো লাগবে না। ঠিক আছে? আচ্ছা, আগেই বলেছি প্রাক প্রাথমিক ক্লাসে যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু মজারু এবং কুটুম কাটাম দুটোকে বই বলবে না, বরং বলবে হচ্ছে কর্মপত্র বা কর্ম প্রকল্প বলবে। ঠিক আছে? হ্যাঁ, এবং এটা এক ধরনের শিল্প পদ্ধতি অ্যাকচুয়ালি। ঠিক আছে? এই কুটুম কাটুম যে হ্যাঁ 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 একদমই তাই, এই যে কুটুম কাটুম এটা একটা শিল্প পদ্ধতি। খুব ভালো করে দেখো, শিল্প পদ্ধতি। ঠিক আছে? মূলত প্রাকৃতিক বিভিন্ন যে জিনিস যেগুলো আমরা ব্যবহার না করে আমরা ফেলে টেলে দিচ্ছি আর কি, সেইগুলো দিয়ে কিন্তু এই শিল্প পদ্ধতিটা গড়ে উঠেছে। মানে কুটুম কাটুম একটা শিল্প পদ্ধতি, এবং এটা জনক হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কথার পিঠে কথা ওঠে, এবং অবনীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিন্তু একটু হালকা হালকা জানা দরকার। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। বলছি এই মানে যেটা জনকটা বললেন সেটা কি কর্মপত্রের এই আইডিয়াটার জনক নাকি শুধু কুটুম কাটুম বইয়ের এই কুটুম কাটুম যে শিল্প পদ্ধতি তার জনক, কর্মপত্রের জনক না। অবনীন্দ্রনাথ ঠাকুরের ওটা তো কুটুম কাটুম। লিখলাম কুটুম কাটুম। হ্যাঁ, কুটুম। আর ওটা তো ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছিল, মানে বিভিন্ন ফেলে দেওয়া জিনিসকে উনি নিয়ে এসে সাজিয়ে একটা শিল্পের রূপ দিয়েছিল। হ্যাঁ, ওটাই বললাম তো, প্রাকৃতিক বিভিন্ন জিনিস যেগুলো আমরা ইউজ করি না, হ্যাঁ, তুচ্ছ বিষয়। কাঠের জিনিস ছিল, গাছের ডাল, অন্যান্য ফেলে দেওয়া জিনিসপত্র, হ্যাঁ সেইগুলো তিনি। ওটা কোথায় আছে এখন, মানে বর্তমানে ওই কুটুম কাটুম গুলো কোথায় সংগ্রহ করে রাখা আছে? ওটা কি শান্তিনিকেতনে আছে? শান্তিনিকেতনে থাকতে পারে। আমি ফেব্রুয়ারি মাসে শান্তিনিকেতন গেছিলাম, কিন্তু তখন আমি এই বিষয়গুলো তাদের ডিটেলসে পড়িনি। তোদের পড়ানোর জন্য আরো অনেক কিছু পড়াশোনা করতে হলো আমাকে, তখন এগুলো অনেক ডিটেলসে জানলাম এইগুলো সম্বন্ধে, কিন্তু আমি কিন্তু দেখিনি কিছু। বাইরে একটা রামকিঙ্কর বেজের একটা আছে গাছের ডাল দিয়ে করা, সেটা রামকিঙ্কর বেজের ওটা হতে পারে, মানে ওটাও এর মধ্যেই হতে পারে আর কি। রামকিঙ্কর বেশ তো মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিল নাকি? হ্যাঁ মনে হয়, ওই জন্যই আমার মনে হলো যে ওই এই ফেলে দেওয়া গাছের ডাল দিয়ে তো ওই যে দারুণ একটা মূর্তি আছে, ওটা গাছের ডাল দিয়ে বানানো, ওই একদম ওপেন জায়গায়। হ্যাঁ, একজন মানুষের, মানে সে মানে পরিশ্রমী একজন মানুষের মূর্তি, ওটা গাছের ডাল দিয়ে বানানো, ওটা মনে হয় কুটুম কাটুম। আচ্ছা, এই বিশেষজ্ঞ কমিটি কি কুটুম কাটাম নামটা ওইটা থেকে নিয়েছে, ওই ডট যোগের জন্য এটা থেকেই নেওয়া হয়েছে? আর্ট ফর্মটা থেকেই নিয়েছে। হ্যাঁ, ওই আর্ট ফর্ম থেকেই কুটুম কাটুমটা নিয়েছে। আচ্ছা, অবনীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আর দু একটা কথা বলি। অবনীন্দ্রনাথ ঠাকুরের 2-3টে বিখ্যাত বইয়ের নাম একটু জানা দরকার এখানে। ঠিক আছে? আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ক্ষীরের পুতুল, কারণ এটা একটা বাচ্চাদের, এই গল্পটা পড়বি। হ্যাঁ, সবাইকে অনুরোধ করছি। পড়তে ইচ্ছা না করে এটা তোর ওই গপবিরে থেকে বা সানডে সাসপেন্সে মনে আছে, শুনবি। আমার মেয়ে তো খুব শুনতো, 8 জন চলেছিল। হ্যাঁ, ক্ষীরের পুতুল বাচ্চাদের গল্প, রাজকাহিনী। হ্যাঁ, সিরিয়ালও হয়েছিল তো। হ্যাঁ, সিরিয়াল হয়েছিল। আর দাঁড়া 1 মিনিট, একটা মহিদুল, এই 1 মিনিট দাঁড়া, একটা ফোন ধরতে হবে। তোদের একজন ক্লাসে জয়েন কর। হ্যালো, হ্যাঁ এই দিচ্ছি, আমি একদম শেষের দিকে চলে এসেছি, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, মানে ওটা শেষ না করে আমি তোকে ডাকতে পারছি না। 5 মিনিট দাঁড়া, পাঠাচ্ছি। তোমাদেরকে বলছিলাম না, আমাদের ক্লাসে জয়েন করবে। প্রত্যেক ক্লাসে আমাদের একজন করে থাকবে যারা এটা ফেস করে এসছে, তাদের মধ্যে একজন। তুমি কি লিভ করেছো তোমার ওই অ্যাকাউন্ট থেকে? রেকর্ড হবে তো আবার? না, আমি করিনি, ওখান থেকে লিভ করে নেবে। এই কল এসেছিল তো, লিভ হয়ে গেছে সেজন্য।
না না ওটা ওটা আলাদা জায়গা। আমি তিনটে ডিভাইস ইউজ করছি এখন, একটা ল্যাপটপ, একটা আইপ্যাড আর একটা মোবাইল। তিনটে অ্যাকাউন্ট থেকে গেছে, কে কারোর সঙ্গে কারোর লিঙ্ক নেই, টেনশন নেই কোনো। আচ্ছা, ভূতপত্রীর দেশ, ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ওনার ইয়ে আর কি। এবং ওনার আঁকা একটা বিখ্যাত ছবি হচ্ছে ভারত মাতা, ঠিক আছে। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা কেউ প্রশ্ন করলে না তো, এই কার ইয়ে অন আছে, একটু অফ কর, কার মাইক অন আছে একটু অফ কর বাবা। দেশ নাকি বলতে ভূতপত্রীর দেশ, ভূতপত্রীর দেশ, হ্যাঁ পত্রীর দেশ, পত্রী পত রয় দীর্ঘ র। আচ্ছা, অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে। ভাইপো ভাগ্নে না ভাইপো স্যার? এ দাদা ভাইপো স্যার, ভাইপো সরি ভাইপো দেবেন। ওর হচ্ছে দাদার ছেলে মনে হয়, দাদার ছেলে, ভাইপো। ঠিক আছে, এই মোটামুটি আমাদের এখানে মোটামুটি আর কি বলবো, আর কিছু বলার কিছু নেই এখানটায়। আর এখানটায় দেখবে ওই ইয়েগুলো, করপত্রগুলি দেখবে ডটের মাধ্যমে করা আছে, ডট ইউজ করা আছে। করপত্রে কি কি আছে দেখো, এখানটা কি কি আছে বলা, ডট করে দাগ 1 নম্বর। সংখ্যা সম্বন্ধে প্রাথমিক ধারণা, সংখ্যা আর হচ্ছে বর্ণ, এইগুলো সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। আর বিভিন্ন গল্পের বিষয়বস্তু, গল্পের চরিত্র চিত্রের আকারে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। বুঝতে পেরেছো কেন কুটুম কাটুম বলা হলো? কুটুম কাটুমে যেমন একটা চিত্র আকার বদলে গাছের ডাল বা অন্যান্য ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু স্কাল্পচার তৈরি করা হতো আর কি, ঠিক আছে, মূর্তি টাইপের আর কি। ঠিক সেই রকম চিত্রের মাধ্যমে যেন শিশুর মনে, কথাগুলো মনে রাখবে, চিত্রের মাধ্যমে যেন শিশুর মনে একটা গল্প গড়ে ওঠে। চিত্রের মাধ্যমে তাকে একটা গল্প বলা, সেই চিত্র সে দেখলো, তার মনে একটা অবয়ব তৈরি হলো এবং সেই অবয়বের সাহায্যে একটা গল্প সে কল্পনা করলো। তাতে কি হলো? তার সৃজনশীলতা বৃদ্ধি পেলো, তার চিন্তা শক্তি বৃদ্ধি পেলো। কি বললাম বুঝতে পেরেছো? এইগুলোই ছিল কিন্তু কুটুম কাটুমের আমার মূল লক্ষ্য। ওকে, আচ্ছা, এবার একটা বিশেষ সেগমেন্ট, এখানটায় আমার রোল খুব একটা থাকবে না, আমি আমাদের একজনকে অ্যাড করছি। 1 মিনিট দাঁড়াও। আরে বাবা, কি হচ্ছে রে? একটু ওয়েট কর। হ্যাঁ ভাই, জয়েন কর। পারিজ মারছি। স্যার শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম। হুম বলছি যে আমার একটা প্রবলেম বলতে, ওই এইচএস 2016 সালে দেওয়ার পরে আমি গ্রাজুয়েশনে যাই, ওই 19 সালে কমপ্লিট হয়, 16 to 19। হুম এবার আমার এই ডিএলএডটা 18-20 সেশনের মধ্যে করা হয়ে গেছে। হুম এবার যেহেতু দুটো রেগুলার কোর্স একটা এর মধ্যে চলে এসেছে, তো সেক্ষেত্রে কিভাবে কি বোঝাবো ব্যাপারটা? শেষে বলি, এটা নিয়ে শেষে বলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও, আমি একটু এটাকে অফ করছি। মধুর শুনতে পাচ্ছি আমার কথা ভাই? শোনা যাচ্ছে। আচ্ছা, তোর এটা অন কর। আচ্ছা, আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছে হচ্ছে মইদুল। হ্যাঁ, মইদুল হচ্ছে গত যে রিক্রুটমেন্টটা হলো তাতে
ও কোয়ালিফাই করে এখন প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত। তো স্কুল কোথায় ভাই জানো? এটা হচ্ছে ভাঙড় নর্থ সার্কেলে, ওই আপনার বিশ্ববাংলার কাছাকাছি। বিশ্ববাংলার কাছাকাছি। বেশ বেশ বেশ। তো ও হচ্ছে 2017 টেট পাস। হ্যাঁ, এবং আমি যেটা তোমাদের বারবার বলি যে এই যে নতুন সিস্টেমে তোমাদের পরীক্ষাটা হচ্ছে ডেমো প্লাস ইন্টারভিউ, এই ব্যাচটাই একমাত্র ব্যাচ যারা এই ব্যাপারটা ফেস করে এসছে। ফলে ওরা যে গ্রাউন্ড লেভেল এক্সপিরিয়েন্সটা পেয়েছে সেটা অমূল্য। সেটা মানে মানে কেউ দিতে পারবে না এই জিনিসটা। একমাত্র ওরাই এই সেই অভিজ্ঞতা, সেই প্রস্তুতি, সেই জার্নিটা শেয়ার করতে পারে। মানে মইদুলকে আমি এই বিষয়ে একটু আমাদের যারা এখন প্রস্তুতি নিচ্ছে ওদের কিছু বলার জন্য একটু অনুরোধ করছি। ভাই একটু গুছিয়ে বলতে বিষয়টা কি অভিজ্ঞতা। আচ্ছা, এই আজকে এই হবু শিক্ষকদের মাঝে আমি নিজে খুব একটা সাবলীল এমনটা নয়, আমিও ওই পর্যায়ে ছিলাম গত বছর পর্যন্ত আর কি। তো যে জায়গাটা থেকে সাময়িক কিছু অভিজ্ঞতা অর্জিত হয়েছে সেটা শেয়ার করতে পারলে যদি কারো কাজে লাগে তাহলে ভালো লাগবে নিশ্চিত রূপেই। প্রথম যেটা বিষয়, ইন্টারভিউ বা এই ডেমো যে পার্সোনালিটি টেস্ট, এই জিনিসটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি ম্যাটার করবে, সব থেকে ভাইটাল। কার কি একাডেমিক আছে, কার কতটা একাডেমিক কম আছে, এটা একটু আর কিছু ম্যাটার করে না। যা কিছু হবার সেগুলো হয়ে গেছে। এখন যেটা রয়েছে সামনে 10টা মার্কস রয়েছে, 5+5। এই 5+5+10, এই 10-এর মধ্যে কিন্তু বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে তারা 10-এ 10ই পাবে, কেউ 9 পাবে, কেউ 8 পাবে। আর এটা পাওয়া যায়, পাওয়া যায় না এমনটা নয়, পাওয়া যায়। তার জন্যে আমাদের গুরুদেব তো রয়েছেই, যে সিস্টেমেটিক ওয়েগুলো উনি দেখিয়ে দেবেন সেটা যথাযথ হবে, এবং আমাদের ক্ষেত্রেও যথাযথ হয়েছে। কিছুদিন খুব বেশি দিন সময় পাইনি আমরা, অল্প কিছুদিন সময় পেয়েছিলাম, তাতে করে আমরা কিন্তু সফলতার মুখটা দেখেছিলাম। প্রথম যে ঘটনার কথাটা বলবো, নিজের ওই দিনের কথা বলি যেটা আমি ফেস করেছি। দিনের দিন আগে কি প্রস্তুতি হয়েছে না হয়েছে সেটা আমার থেকে অনেক ভালো আমাদের গুরুদেব জানবে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। ওই দিনে যেটা হয়েছে, প্রথম কাজ হবে নার্ভটাকে ধরে রাখা। প্রথম কাজ, ওই যে ছোট যে একটা ভিডিও দেওয়া আছে গ্রুপে, ইন্টারভিউ রুমগুলো কিন্তু ঠিক ওই রকমই হবে, হোয়াইট বোর্ডটা ঠিক ওই রকম জায়গাতে। এখন শেয়ার করা হয়নি, তুই যেটা পাঠিয়েছিলি আমাকে, ওটা আমি করে দেবো শেয়ার আজকে। আচ্ছা, হোয়াইট বোর্ডটা ঠিক ওই রকমই থাকবে, ওই জায়গাতেই থাকবে। অতটুকু পাশে কিন্তু ওই একটা 5x5 একটা খোপ থাকবে হয়তো, বা 4x5 একটা খোপ থাকবে। তার পাশে আর একটা খোপে ইন্টারভিউ চলছে, একটা ক্যাওয়াস তৈরি হবে। ওইখানে কিন্তু মানে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নিজের লক্ষ্যের উপর ফোকাস রাখতে হবে। সবার আগে বলবো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ 3টে থেকে 5টা করে ডেমো রেডি করতে, এবং যে ডেমোগুলো রেডি করবে, যে বিষয় ভিত্তিক ডেমোগুলো রেডি করবে, তার উপরে ক্রস কোশ্চেনের জন্য যেন সে রেডি থাকে। প্রথম বিষয় এটা, যে সাবজেক্টেই ডেমো দিক না কেন, ক্রস কোশ্চেনটা ম্যাক্সিমাম সেখান থেকেই করবে। আর সবাইকে যে সমানভাবে সমান সময় দেবে এমনটাও নয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রথমে ঢোকার পরে আমাকে ডিরেক্ট বললো, আমার ইন্ট্রোডাকশনও নেয়নি, ডিরেক্ট বললো আপনি ডেমো টিচিং এ চলে যান। তো আমি বললাম, স্যার এখানে তো স্টুডেন্ট নেই এই মুহূর্তে, তাহলে আপনাদেরকে আমি স্টুডেন্ট হিসাবে এই মুহূর্তে মনে করে আমি টিচিংটা শুরু করি, তাহলে নিশ্চিত রূপে করুন। শুরু করলাম। প্রথমে বোর্ড ওয়ার্ক করতে যতটুকু মানে আমরা যা শিখে এসেছি সেটা যখন মানে করতে গেলাম, গৌরচন্দ্রিকা যেটা আর কি, বিষয় সাবজেক্টগুলো ওসব কিছু লেখা লাগবে না, আপনি কি পড়াতে চাইছেন সেটা বলুন, আপনার টপিকটা কি সেটা করুন। আমি স্নেক বাইটের উপর একটা ডেমো দিয়েছিলাম। হ্যাঁ, স্নেক বাইটের উপরে। তো স্নেক বাইটের উপর ডেমো দিতে দিতে আমি দেখছি 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট হয়ে যাচ্ছে, তারপর আমাকে থামতে বলেন, আমি কন্টিনিউ করে যাচ্ছি নিজের মন মতো করে। আমাকে পাক্কা 15 মিনিট ডেমো শুনেছিলেন ওনারা। আর 15 মিনিট পরে যখন বললো এবার বসুন, বসার পরে ফার্স্ট আমার কোশ্চেন ছিল, আপনি যে স্নেক বাইট দিয়ে ডেমোটা দিলেন, এটা দেওয়ার উদ্দেশ্যটা কি?
বা এই স্নেক বাইটটা থেকে আপনি কোন জায়গা থেকে সচেতনতাটা করতে চাইছেন, কেন চাইছেন, সেটা বললাম। বলার পরে বলছে এই যে স্নেক বাইট এই মুহূর্তে সব থেকে প্রাণঘাতী স্নেক কোনগুলো, সাপ কোনগুলো। সর্বপ্রথম যেটা মাথায় আসে এই কমন ক্রিয়েটারদের কালাচের কথাটা। যখন আমি কালাচের কথাটা বলি, বলে এবার বলুন তো এই কালাচ সাপটাকে কোন সাপগুলোতে খায়? ফার্স্ট কোশ্চেন এটা। এবার এই এই কালার সাপ বা এই ধরনের সাপগুলোর অরিজিন কোথায়, কোথায় এদেরকে বেশি দেখতে পাওয়া যায়? মানে এইখান থেকেই মানে আমার ডেমো থেকেই 8 থেকে 10টা কোশ্চেন করেছেন ওনারা। শেষে আমাকে জিজ্ঞেস করছেন আপনার একাডেমিক তো দেওয়া আছে, দেখছি কোয়ালিফিকেশন দেওয়া আছে এইচএস, যদিও আমি ফিজিক্স অনার্সের স্টুডেন্ট ছিলাম, গ্রাজুয়েশন কমপ্লিট ছিল, আমি দিইনি তার কারণ হচ্ছে আমার ওই বিষয়ের উপরে দুর্বলতা ছিল কিছুটা। বেশ কিছুদিন আমি ওই সাবজেক্ট থেকে ডিটাচড, আমি সাগরে পড়তে চাইনি। তো আমাকে জিজ্ঞেস করলো আপনি এই এতদিন তাহলে কি করেছেন? আমি বললাম পারিপার্শ্বিক বিভিন্ন চাপ রয়েছে, এবার জীবন তো থেমে থাকবে না, চালিয়ে নিতে হবে, তার জন্য কিছু না কিছু কাজ তো করতেই হয়েছে। সেগুলো করতে গিয়ে আর এদিকটা আর কন্টিনিউ করা হয়নি। সময় সুযোগ পেলে যদি ভালো সুযোগ পাওয়া যায় ভবিষ্যতে এটাকে কন্টিনিউ করব। বলো ঠিক আছে। তারপরে আমাকে ম্যাথ থেকে লসাগু এবং গসাগুর উপরে দুটো কোশ্চেন করে, লসাগু কি দুটো মানে দিয়ে দেয়, তাদের সংখ্যা দিয়ে দেয়, তাদের লসাগু এবং গসাগু বার করতে হবে। আমি খুব ভালো করে লক্ষ্য করলাম এই লসাগু গসাগুর উপরে বেস করে বেশ কিছু কোশ্চেন কিন্তু প্রত্যেকটা টেবিলেই করা হয়েছে, প্রত্যেকটা টেবিল। হ্যাঁ, আর একটা জিনিস, আমি যখন ডেমো শেষ করলাম তখন কিন্তু স্যাররা বলেছিলেন সারাদিন শেষ, আমি ডেমো দিচ্ছি তখন হচ্ছে 4:45, আমি ডেমো দিয়ে মানে ইন্টারভিউ রুম থেকে বেরোচ্ছি 5:10, 25 মিনিট। তো যখন আমাকে বললো যে সারাদিন পরে একটা ব্যতিক্রম ধর্মী ডেমো পেলাম, আমি খুশি হলাম মনে মনে। ব্যতিক্রম ধর্মী ডেমো তার মানে মনে হয়তো ধরেছে কোথাও না কোথাও। তারপরে ওনারাই এলাবোরেট করে দিলেন যে সারাদিনই এই সাধারণ গতানুগতিক যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোর উপরে সবাই ডেমো দিয়েছে। আমরা চাইছিলাম একটু রিফ্রেশমেন্টের মতো বা একটু ব্যতিক্রম ধর্মী কিছু। তো এর থেকে বোঝা যেটা গেল যে ব্যতিক্রম ধর্মী এবং সেই বিষয়ের উপরে জ্ঞান থাকবে এমন বিষয় চুজ করলে হয়তো একটু ওনাদের নজরে আসা যেতে পারে। সবাই সেই পঞ্চেন্দ্রিয় পড়াবে সেটা আলাদা জিনিস, সেক্ষেত্রে হয়তো তারা টিএলএমটাকে ব্যবহার করতে পারবে বা আনুষঙ্গিক অনেক কিছু ব্যবহার করতে পারবে। আর একটা জিনিস যেটা আমি খুব মানে কাছ থেকে বুঝেছি, এর আগেও আরো দু এক জায়গায় যাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি, ভুল বললেও সেটাকে স্মার্টলি বলতে হবে, আর না জানলে ক্লিয়ারলি বলতে হবে এই মুহূর্তে জানা নেই। মানে সেখানে কোনো ধানায় পানায় করা যাবে না, এর কোনো জায়গা নেই। আর এটা করে ফেললেই কিন্তু একটু কোথাও না কোথাও পিছু টান চলে আসবে। আর আমার এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, আচ্ছা প্রশ্ন এক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে ভুল বললে স্মার্টলি বললাম, ঠিক আছে, এবার আমাকে ধরো বললো যে তুমি তো এটা ভুল বলছো, তুমি তো এটা জানো না, এটা সম্পর্কে তুমি তো স্মার্টলি ভুল বললে, এটা তো তোমার উচিত ছিল না, সেক্ষেত্রে আমার উত্তরটা কি হবে? ধরতেই পারে। সেক্ষেত্রে একটাই কথা হবে স্যার, এই মুহূর্তে আমার মনে হয়েছিল এটাই হয়তো সঠিক, আমার জানা ভুল থাকতে পারে, সেটা স্বীকার করে নেওয়া, এছাড়া কোনো উপায় নেই। যদি ধরা পড়ে যায় কি স্বীকার করে নিতে, সময় নেই অতটা ইয়ে করার। আর একদম কচিত মানে পাতি জিনিসগুলোই ভুল কেউ করবে না। আর ইন্টারভিউয়ারে যে আপনার থেকে বা আমাদের থেকে খুব বেশি কিছু মানে সেই বিষয় ভিত্তিক জ্ঞানটার বিরাট কিছু আছে এমনটাও তো নয়, না হতেই পারে। আবার যে আমার থেকে কম আছে এমনটাও নেই, প্রচুর রয়েছে। কিন্তু তার মানে এটা নয় আমি যদি ভেবে নিই ওনারা পাহাড় প্রমাণ, তাহলে কিন্তু আমাকে নিজেকে মুশিক মনে হবে, আমি সেই জায়গাটাতেই যাব না। যদি বলেন যে এটা ভুল হলো স্যার, তাহলে এটা আমার ভুল জানা ছিল, এই মুহূর্তে সঠিকটা জেনে নেব পরবর্তী ক্ষেত্রে। মিস্টেক একটা কথা আছে, দেখ মিস্টেক দুই রকম হয়, একটা বোনাফাইড একটা মেলাফাইড। একদম একদম। মিস্টেক যদি হয় বোনাফাইড হোক, মেলাফাইড নয়। মেলাফাইড মিস্টেক মানে কি তুই জানিস না তাও জোর করে বলছিস না এটা ঠিক আছে, আমি এটা জানতাম, এটা আমি বলেছি, আমি এটা জানতাম, এটা আমি বলেছি। তখন ওই যেটা বললো যে আমি স্যার তাহলে আমি ভুল জানতাম, স্বীকার করে নে, অ্যাডমিট করে নে,
স্যার তো আমি ভুল জানতাম, তাহলে হয়ে গেল, ঠিক আছে। তবে ভুল এরকম মানে কি, এবার মানে একদম ভুল বলছিস মানে এরকম পরিস্থিতি খুব কমই হয়, খুবই কম, খুব মানে রেয়ার এটা রেয়ার। খুব রেয়ার ঘটনা যে একদম ভুল ভাল কিছু বলে দিল, কিছু হলো আমি না, মানে জানি না, খুব rare। এটা হয় তখনই এটা হয় তখনই, হয়তো জানা না জানার মাঝে হয়তো ওটা কোথাও মেঘলা বলে দিল। অবস্থা তৈরি হয়ে গেছে, তখন মনে হচ্ছে ওটা হয়তো হতে পারে, সেই হ্যাঁ, অবস্থায় হয়তো মুখ থেকে বেরিয়ে গেল। তাছাড়া আমি নিজে জানি ভুল জানি, অথচ ভুলটাকে বলবে এমন তো হবে না। ওইটাই তো মানে ওই মুখ থেকে বেরিয়ে গেল, দ্যাট ইজ বোনাফাইড মিস্টেক। আর জানি না তাও আন্দাজে বললাম, দ্যাট ইজ ম্যালাফাইড। একদম একদম একদম। ওনারা যথেষ্ট মানে এইগুলো বুঝতে পারেন, যারা ওখানে বসে থাকেন তারা এগুলো যথেষ্ট অভিজ্ঞ তারা। এবার মানে স্পন্টেনিয়াসলি বেরিয়ে গেছে সেটা ওনারা বুঝতে পারবেন, তারপরে সেটাকে আর ব্যাকে যাবেন না। যদি ওনারা বোঝেন যে না এটা ইন্টেনশনালি বলছেন, তখন সেই জায়গাতে পেঁচিয়ে ধরবেন, কিছু করার নেই। আর ইন্টেনশনালি কেউই বলতে চাইবে না, এটা খুব মানে ক্লিয়ার জায়গা, ওই জায়গাটা এমন একটা জায়গা, সোজা কথা জানা নেই এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। ক্লিয়ার একদম। দাদা আমার একটা প্রশ্ন ছিল, যদি একটু বাইরে আওয়াজ হচ্ছে, বলছি যে ওই যেটা বললে না ইউনিক টিচিং, সেটা খুব ভালো লাগলো। এবার ইউনিক টিচিংটা বিষয়বস্তু কি সবসময় সিলেবাস ভিত্তিক হতে হবে নাকি? মানে আচ্ছা এক সেকেন্ড, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি একটু 2 মিনিটের ব্রেক নিচ্ছি, ঠিক আছে? মইদুল একটু ওদের প্রশ্নগুলো উত্তর দিতে, আমি আসছি। ওকে 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 ওকে। এবার হচ্ছে ইউনিক টিচিংটা মেনলি তবে ওদের সিলেবাস ভিত্তিকই হতে হবে। হ্যাঁ মানে ওদের সিলেবাসের বাইরে হতেই পারে, এই যে স্নেক বাইটটা যেটা বললে, স্নেক ওরা কি ওরা তো জিজ্ঞেস করতে পারে না যে স্নেক বাইটটা কোন বই? অবশ্যই হ্যাঁ, সেটাই ওই কারণেই বললাম আমি দাদার কাছে গ্রুপে প্রত্যেকটা মানে ক্লাস পিপি থেকে একবারে পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বইয়ের পিডিএফ এর লিংক আমি প্রোভাইড করে স্যার মানে দাদার কাছে দিয়ে দিয়েছি, তারা দিয়ে দেবে। তো ওইখান থেকে প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছে এটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ তার একটা লিস্ট করে নিন আপনারা প্রত্যেকেই। এখান থেকে একটা কোশ্চেন করবেই, মিড ডে মিল থেকে একটা কোশ্চেন করবেই, বিভিন্ন শিক্ষানীতি থেকে একটা কোশ্চেন করবেই, করেছেও, আমাদেরকেও করেছে। তো সেই জায়গায় বলছি ওই যে টিচিংটা দেবো আমি, যে সাবজেক্টের উপর ডেমোটা দেবো, সেটা অবশ্যই সিলেবাসের অন্তর্গত হওয়াটা বাঞ্ছনীয় এবং জানতে হবে, এবং ইউনিক থাকতে হবে। সব থেকে ইউনিক টিচিং দেওয়া সম্ভব, আমি আবারও বলছি অভিজ্ঞতা থেকে বলছি, এই স্বাস্থ্য বিষয় যেটা রয়েছে ওখান থেকে কিন্তু স্বাস্থ্য বিষয় ভিত্তিক যে টিচিং গুলো রয়েছে কিন্তু খুব দারুণ টিচিং মানে রয়েছে, ডেমো দেওয়ার মতো উপযুক্ত বিষয়বস্তু রয়েছে, ওগুলোকে করা যেতেই পারে, সিলেক্ট করা যেতেই পারে। তবে খুব যদি কপাল খারাপ হয় ভাই, তাহলে হয়তো বলে দিতে পারে যে আপনি অমুক সাবজেক্টের উপর একটা ডেমো দিন। নর্মালি বলে কি যে আপনি আপনার মতো করে একটা ডেমো দিন। হ্যাঁ বলছি ওই যে অমুক সাবজেক্ট, ওরা কি একক বলে দেবে যে অমুক বইয়ের এই এককের উপর একটা ডেমো দিন? না 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 না, সেটা হয়তো বলেন না, সেটা খুব কপাল খারাপ হলে বলে। আমি বলছি তো এটা যদি 0.00001% এরকম হয়তো হতে পারে যে হয়তো খুব তার কপাল খারাপ, তাকে হয়তো বললো বা তাকে হয়তো আগেই একটু নেড়ে ছেড়ে নিয়েছে, ওই জন্য বলবো যতটা নিজেদের স্বাচ্ছন্দ্য আছে, যতটাতে নিজেদের জ্ঞানের বিস্তার রয়েছে, ইন্টারভিউয়ারদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ দিলে চলবে না। ইন্টারভিউটা আপনাকে দিতে হবে আপনার কমফোর্ট জোন থেকে। এই একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্টারভিউয়ারদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ দিলে কিন্তু মুশকিল। নিজের কমফোর্ট জোনের ভিতরে ইন্টারভিউয়ারদের রাখতে হবে। আমি এমন প্রশ্নের উত্তর দেব সেখান থেকে যদি ক্রস কোশ্চেন করে সেই কোশ্চেনটা যাতে আমার জানা থাকে। মানে প্ল্যান মাফিক একদম একদম, মানে ওদের মুডে চলে গেলে ফেসে যাবো। আচ্ছা খুব ভালো লাগলো, একে একে করলে ভালো হবে, একে একে। হ্যালো স্যার, বলছি ওই ধরুন কেউ বাংলা বা ইংরেজির মানে কাউকে বললো, মানে ওরাই বললো যে আপনি এই গল্প বা এই কবিতাটা পড়ে শোনান বা করে শোনান, তাহলে কি ওরা কি সেই বইটা কি দেবে নাকি না নিজে থেকে বলতে হবে এরকম কিছু? তাই এই ভাবটা বলে না, এটা খুব একটা রেয়ার একেবারে। আমাদের সময়ে যাদের ব্যাচে
দুজনকে বলেছিল, আমাদের যে দিনে ছিল দুজনকে বলেছিল আপনি ইংলিশের উপরে একটা ডেমো দিন, কিন্তু বলে দেয়নি কোন টপিকের উপরে বা কোন ক্লাসে, মানে ক্লাসটা মেনশন করে দিয়ে বলে ক্লাস 2 এর একটা ইংলিশের উপরে একটা ডেমো দিন। মানে এটা হচ্ছে তার কপাল খারাপ, সেই কারণে তাকে বলে দিয়েছিল। তার কারণ কি, তার নিজের সাবজেক্টও ইয়ে ছিল, ইংলিশ ছিল। তার আগেই তাকে বলে দিয়ে শেষে যেমন নাম্বার নাম্বার নিয়ে বলে দিয়েছিল এটার উপরেই দিতে একজনকে ইংলিশ। এটা বললাম এইগুলো খুব রেয়ার, খুব কম। নর্মালি বলে কি, এই যে আমাকে যেমন বলেছে আপনি আপনার মতো করে একটা ডেমো দিন, কোনো ক্লাস মেনশন করে দেয়নি, কোনো সাবজেক্ট মেনশন করে দেয়নি। আপনাদের পছন্দ মতো দেব না, নিজের আরেকটা পছন্দ বলেছে মতো যে জিজ্ঞাসা তোমার তো করতে হবে। সাবজেক্ট ইংরাজি, তুমি ক্লাস 3 বাংলা বই থেকে একটা কবিতা পড়াও। হ্যাঁ হ্যাঁ, বই তুলে দিই। এবার সেই আরেকটা নর্মালি ব্যাপার কি, আমি যদি বলি যে আমার সাবজেক্ট ফিজিক্স, আমাকে কিন্তু একবার আর্টসে ফেলে দেবে, বলবো আর্টসে অমুক সাবজেক্ট। কেন ফেলবে, তার আগে ওনারা বলে দেন যেহেতু এটা একেবারে নিম্ন বুনিয়াদী শিক্ষা, তো এখানে তো আপনাকে সমস্ত সাবজেক্ট পড়াতে হবে, তো আপনি অমুক সাবজেক্টের একটা ডেমো দিন তো। আর ওই জন্যই বলছি যে ইন্টারভিউয়ারদের কমফোর্ট জোনে গেলে হবে না, ব্যাপারটা রাখতে হবে নিজের কমফোর্ট জোনের ভিতরে। মানে অ্যান্সার এমন দেবো যাতে করে তার থেকে ক্রস কোশ্চেন আসলে যেন আমি অ্যান্সার করতে পারি। না, পারমিশনটা কি নিয়ে নিতে হবে যে আপনাদের পছন্দ মতো না নিজের পছন্দ মতো এটা? ওনারাই সেই নির্দেশটা ওনারাই দিয়ে দেবেন। যদি বলেন যে একটা ডেমো দিন, হয়তো উল্লেখ করে দিল না, এমন হতে পারে যে একটা ডেমো, আপনাদের ডেমো ক্লাসটা একটা ডেমো দিন, তো সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন। যদি জিজ্ঞেস না করে নিজের মতো করে স্যার তাহলে আমি আমার মতো করে একটা ডেমো দিচ্ছি, এরকম বলবেন। এমনটা বলা হবে না স্যার আপনারা কি ঠিক আপনাদের মতো দেবো না আমার মতো দেবো, এমনটা বললে কেমন একটু অড লাগবে। সেক্ষেত্রে নিজে বললাম না, প্রথমে বললাম নিজের কমফোর্ট জোনে থাকতে হবে, তাহলে আমি আমার মতো করে একটা ডেমো দিচ্ছি। এবার ওনারা যদি সেটা পছন্দ, বলছি আপনি তো বললেন যে আপনার ডেমোতে কত দিয়েছিল টোটাল, মানে ডেমোতে আমাকে দিয়েছিল 4। টোটাল কত পেয়েছিল? হ্যাঁ, আমি টোটাল পেয়েছিলাম 7, টোটাল 7 পেয়েছিলাম। শোনা যাচ্ছে অডিবল আমি? দাদা একটা কথা বলছি, হ্যাঁ বলুন। যেটা বলছি যে ওই যে ইন্টারভিউ রুমের যে পরিবেশটা, ওটা কি ওই যেহেতু চারিদিকে আরো ইন্টারভিউ এর বোর্ড বসে, ওই পরিবেশটাকে একটু নয়েজি থাকে? হ্যাঁ থাকে, নয়েজি থাকবে। সেক্ষেত্রে বললাম না, নিজেকে লক্ষ্য স্থির রাখতে হবে, নিজের নার্ভের উপর রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে। আচ্ছা, আর অতিরিক্ত চাপ নেওয়া যাবে না। ওখানে ওই সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে থাকতেই যত চাপ সব কেটে যাবে। ওই লাইন করে যখন ঢুকিয়ে দেবে না, আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওই সিঁড়িতে খালি দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা, চাপ নেওয়ার বিষয়টা না, বিষয়টা যে নয়েজি পরিবেশটা, আমার একটু পিন পড়ার শব্দ হলেও আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, তার জন্য আমি নয়েজি হবে এটুকু ধরে নিয়ে এগোতে হবে, নয়েজি হবে এটুকু ধরে নিয়ে এগোতে হবে। আচ্ছা, ঠিক আছে। ডেমো ছাড়া সাবজেক্ট গল্প শুরু হয়েছে ডেমো ছাড়া? আর নির্দেশক দণ্ড এগুলো কি থাকবে? না, মানে হাত দিয়ে তো বোর্ডে দেখানো যাবে না। না, হাত দিয়ে দেখাতে হবে। আপনি বাঁ হাতে ডাস্টারটা ধরবেন, ডাস্টার দিয়ে শো করাবেন, অসুবিধা নেই তো। সেটা তো নিয়মের বিরুদ্ধে হয়ে যাবে না? নিয়মের বিরুদ্ধে আপনি তো পাবেন না সেখানে কিছু। আপনি তো ডান হাতে, মানে আমাকে কি নিয়ে যেতে হবে? ডাক্তার তো ডান হাতে ইউজ করতে হয়। আপনি নির্দেশ করবেন, নির্দেশক দণ্ড তো বাঁ হাতে ধরবেন, বাঁ হাতে সবসময় বাঁ হাতে থাকে, সবসময় বাঁ হাতেই থাকে ডাক্তার। নির্দেশক দণ্ড বাঁ হাতে থাকবে। আচ্ছা, আর এমনি দাদা টিএলএম এগুলো কি নিয়ে যেতে হয় না ওখান থেকে? না, আমি ওই কারণে তো বললাম এমন সাবজেক্ট চুজ করতে হবে, এমন বিষয় চুজ করতে হবে যাতে টিএলএমটা নিজেদের মানে ওই যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টে নিজেদের শরীর দিয়ে হোক বা প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে হোক, সেগুলোকে মানে ইউজ করা যায় যাতে। আচ্ছা দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার কতজন ইন্টারভিউয়ার থাকে প্যানেলে?
ইন্টারভিউ সাধারণত 3 জন 4 জন করে থাকে, আমাদের সময় ছিল 4 জন, 3 জন ম্যাডাম ছিলেন, 1 জন স্যার ছিলেন। কটা টেবিল ছিল স্যার আপনাদের? 7টা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বলুন। বলছি যে আপনি তো যখন বললেন যে আপনাদের এই ইন্টারভিউতে যে আপনাদের আমি স্টুডেন্ট হিসেবে ধরে নিচ্ছি, আপনাদের বোঝাচ্ছি, তারা যখন বোঝাচ্ছিলেন তখন তুমি করে সন্দেহ মানে সম্বন্ধ করছিলেন না আপনি করে? তুমি করে। আচ্ছা। ওনারা অনুমতি দিয়েছেন, তারপরেই তো স্টার্ট করেছি আমি। আচ্ছা, বলছি তুমি একটা কথা বললে যে 15 মিনিট ধরে ইন্টারভিউ দিলে তুমি, মানে ডেমো ক্লাস নিলে, ঠিক আছে? তো 15 মিনিট ধরে যখন ডেমো ক্লাস নিলে, তার মধ্যে কি স্টুডেন্টদেরও কোশ্চেন করছিলে যে এটা কি হবে বলো তো, এটা কি হবে বলো তো? করেছি। কেমন করেছি? যে তোমরা 7 দেখেছো কেউ? মানে হ্যাঁ দেখেছি। ম্যাডামের উত্তর দিচ্ছে হ্যাঁ দেখেছি। কেমন দেখে কেমন অনুভূতি হয় বলো তো? এরকম ভাবে, যেমন ভাবে ক্লাসটাকে সাজিয়ে নেওয়া হয় আর কি। তাদের মানে প্রশ্ন উত্তর পর্বটাও হয়েছে, ছবি আঁকানো হয়েছে, বলতো এটা কিসের ছবি? আচ্ছা। এবার এই ধরনের সাপগুলো তোমরা কে কে দেখেছো বলতো? তাহলে প্রথমে এবার যখন আমি পড়ানোর পরে বলে দিয়েছি যে কামড়ানোর পরে কি করণীয়, কি করতে হবে না হবে, তারপরে এবার বলো তো তাহলে কি শিখলাম আমরা? যদি কাউকে কামড়াই তাহলে প্রথমেই কি করতে হবে? এইভাবে মানে কোশ্চেনিং করে মাধ্যমে ওনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে গেছে ক্লাসটা, নইলে 15 মিনিট ওই চাপের মুখে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ সেটাই তো। আর শেষে কি টাস্ক দিয়েছিলে, কোনো কাজ দিয়েছিলে ওনাদেরকে যে এটা কাজ করে আসবে বাড়ি থেকে, বা এটা এরকম করবে? সেই সময়টা পাইনি, কারণ মাঝপথেই ওনারা পড়ানো চালু অবস্থাতেই ওনারা বলছেন এবার থামুন, এবার বসুন। আর অনুমতি না দেওয়া পর্যন্ত বসা যাবে না, থামা যাবে না। দাদা বলছি, ডিএলএড এর কোর্সের উপর কোনো কোশ্চেন করে? রেয়ার, খুব কম। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলুন। ধরুন আমাকে ইন্টারভিউ থেকে একটা মানে একটা ডেমো দিতে বলা হলো, কিন্তু আমি বললাম যে স্যার এই মুহূর্তে আমার এটা করা নেই, আমি একটা অন্য আমার নিজের মতো দিতে পারি, সেটা কি খুব নেগেটিভ হবে? সেটা ইন্টারভিউয়ারদের উপর নির্ভর করবে ওনারা কিভাবে নেবেন। তবে অপশন দিতেই পারে, দেবে না এমনটা নয়। যে হয়তো কারো কোনো অসুবিধা থাকলে তাহলে ওনারাই বলেন যে তাহলে আপনি আপনার মতো করে একটা দিন। তবে এটা কিছুটা ডিসক্রেডিট। অবশ্যই। কারণ আমি প্রাইমারি ক্লাসে একটা বিষয় পড়াতে পারছি না, এটা একটু ডিসক্রেডিটই বটে। তার মানে আমি নিশ্চয় টপিক গুলো ঘেঁটে আসিনি। একদম। এগুলো আমার প্রস্তুতির যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে। হয়তো সেই মুহূর্তে কিছু হয়ে যায়, সেটা উন্মুক্ত হয়ে যাবে। তারা কি আর মারধর করবে সেখানে? হ্যাঁ ঠিক আছে, আপনি এটা পাচ্ছেন না, এটা করুন, কিন্তু ইমপ্রেশনটা হয়তো অতটা ভালো পড়ে না। তার জন্য হ্যাঁ একটু নেগেটিভ ইমপ্রেশন পড়তে পারে। ওই জন্য মজুল একটা কথা বললো যে প্রচুর ডেমো রেডি করতে। হ্যাঁ এইটা জরুরি। অলরেডি দেখো অ্যাপে আমি 26 খানা তুলে দিয়েছি, আরো দেবো। যতটা পারা যায় গ্রাউন্ড কভার করো। ওই বইয়ে যা আছে প্রাক প্রাথমিক থেকে 5 পর্যন্ত আগা পাঁচতলা খুঁটিয়ে পড়ো। আর পড়লে পরে অটোমেটিক আনকমন টপিক পড়লেও ডেমো কিছু না কিছু একটা বেরিয়ে ওখানে চলে আসবে। দেখা গেলো একটা কবিতা পড়াতে বললাম, আমি জীবনে কিন্তু কবিতাটা পড়েই নি, আমি জানি না কিছু সেখানে, তাহলে আমি সেখানে আর কি বলবো? তার মানে আমি সেটা পড়িনি, আমি আমার ফাঁকিবাজিটা বেরিয়ে আসছে। এই জন্য এটা অ্যাভয়েড করা। আরেকটা বিষয় দা, প্রথমেই করতে হবে কি প্রত্যেক হবে এবং প্রত্যেকটা বিষয়ে কোন টপিকে কি আছে, কি বিষয়বস্তু এবং তার লেখককে, সেটাকে একটু মেনশন করে রাখতে হবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে, পড়তে শর্টকাট হবে। আমি প্রত্যেক ক্লাসে ওই বুক ওয়াইজ এগোচ্ছি। আমি কাল আর আজকের ক্লাসে প্রাথমিক শেষ করলাম, কুটুম কাটুম আর মজারু, ওগুলো সব লিখি, সব কটা বই ঢুকবো, মানে প্রত্যেকটি বইয়ে ওদের কোনো না কোনো ক্লাসে থাকবে আর কি, সেই বইগুলোর ডিসকাশন। ওরা নিজেরা পড়ছে, সেগুলোর পাশাপাশি মজারুটা পড়তে বলেছিলাম আগের দিনকে। এইভাবে এগোচ্ছে আর কি জিনিসটা। তবে আমি ব্যক্তিগতভাবে বলছি, একটা কথা বলি, ডেমো ক্লাস আমার যতটা ভালো হয়েছিল, নাম্বারটা হয়তো ঠিক সেইভাবে রিফ্লেক্ট হয়নি। কেন হয়নি আমি নিজে আমার অজ্ঞাত। তারপরেও একাডেমিকের উপরে একটা নির্ভর করে, সেটা যেহেতু আমি ওল্ড একাডেমিকের লোক, ওটাও একটু ব্যালেন্স করে চলছে সবটাই। যাদের ওল্ড একাডেমিক আছে তাদেরকে বলবো আরেকটু বেশি খাটতে।
কোনো অবস্থায় যেন কোনো নেগেটিভ পয়েন্ট সামনে না আসে। আসে এইটা হচ্ছে বড় এক্সাম্পল, কারণ ওল্ড একাডেমিক থেকে এইভাবে বেরিয়ে আসা, অনেকের মনে প্রশ্ন আছে এটা যে আমার নাম্বার কম আছে, নাম্বার কি হবে। মধুর এটা বড় এক্সাম্পল যে নিজের মানে ক্ষমতা দিয়ে যে ডেমোটা ভালো দিয়ে এভাবে বেরিয়ে আসা, মানে ময়দান ছাড়ার কিছু নেই আর কি। এইটা হচ্ছে সব থেকে না, না, বড় না, না। এক্সাম্পল। যে হ্যাঁ 22 পেয়েছে, যার একাডেমিক 22, সেও 10 পেলে সে 32-এ গিয়ে শেষ করবে আরামসে, চলে আসবে, লিস্টে চলে আসবে। বলছি দাদা, তার মানে একাডেমিক যাদের মোটামুটি ভালো আছে তারা যদি ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারে তাহলে তারা অ্যাডভান্টেজেই থাকবে। একদম, 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 একদম। কোনো নেই। আবার একটা কথা বলি, দাদা রাজু ভাইয়ের কথা শুনে একটা কথা বলি, ওই যেটা বললেন একাডেমিক থেকে ইন্টারভিউটা মোটামুটি দিলে হবে না, ওই চিন্তা ভাবনা মাথায় রাখলে হবে না। আমি দেখেছি 27+ একাডেমিক, অথচ 5% যেমন নাম নেই, আনঅ্যাবজর্বড হয়ে আছে। আচ্ছা আচ্ছা দাদা, মানে ইন্টারভিউটা যথাসাধ্য বলছি ভালো কত পেয়েছে সে? 27+ পাচ্ছে কত? মোটের উপরে 2, 1+1। সে ছেলে কিন্তু কাট আপে আসেনি। যদি সিকিউর করতে হয়, যার একাডেমিক যাই থাকে না, যদি সিকিউর করতে হয় তাহলে ইন্টারভিউটাকে একদম মরণপণ লড়ে দিতে হবে। ঠিক আর আছে এখানে দাদা। পাওয়া সম্ভব, অসম্ভব কিচ্ছু নয়। যদি এই যে আমাদের গুরুদেবের দেখানো পথে, টেকনিক্যালি দেখানো পথে যদি কেউ এগিয়ে যায়, তার পক্ষে পাওয়া অবশ্যই সম্ভব। আর যদি ভাবে কেউ ঠিক আছে স্টেজে মেরে দেবো, তাহলে তার একাডেমিক ওই 26 থাক 27 থাক, তাকে কিন্তু ওই আউট অফ মেরিট লিস্টে যেতে তার সময় লাগবে না। আর এই সময় এসে একটু লুজ বল দেওয়ার মতো মানে বিলাসিতা করলে চলবে না। দেখছো, আমি প্রথমের দিকে একটু চালিয়ে খেলেছি, এবার একটু করি, সে সুযোগ নেই। স্লগ ওভার, স্লগ ওভার ভালো খেলতে হয়, তাই তো? হ্যাঁ মার্জিন অফ এরর নেই বললেই চলে। হ্যাঁ, বেশ ঠিক আছে। দাদা বলছে যে আমাকে যদি ইংলিশের উপর ডেমো দিতে বলে, ওই উইংস বই থেকে দেওয়া যাবে? গ্রামারের উপরে দেওয়া যাবে, তবে গ্রামার একটু অ্যাভয়েড করাই ভালো। গ্রামারটা একটু মানে রসকসহীন সাবজেক্ট তো, এবং তথ্যবহুল, এবং নিয়ম নীতি মেনে কাজ করতে হয়। সেক্ষেত্রে কোথাও না কোথাও যদি একটু স্লিপ করে যায় তাহলে কিন্তু সেটা ডিসক্রেডিট হয়ে যাবে। খুব ভালো কনফিডেন্স না থাকলে গ্রামার না টানাই ভালো। একদম। আর যদি টেক্সট থেকে দিই তাহলে গল্প মানে কোনো কবিতা থেকে যদি দিই তাহলে কি ওটাকে পুরো ইংলিশে বলতে হবে নাকি বাংলা বাইলিঙ্গুয়াল বলা যাবে? বাইলিঙ্গুয়ালে বলা যাবে, বাইলিঙ্গুয়ালে বলা যাবে। স্যার স্যার একটা কথা হ্যাঁ বলছি, ইন্টারভিউ যারা নেবেন তাদের কাছে কি আমার কোনো ডকুমেন্টস বা আমার সম্পর্কে কোনো কিছু থাকবে, কাগজপত্র? আমার অভিজ্ঞতায় কখনো দেখিনি কিছু থাকতে। না, থাকবে। ডকুমেন্টস বলতে টোটাল একাডেমিক সহ ডিটেলস, টোটাল ডিটেলস থাকবে। তার একাডেমিক কোথায় কি আছে, তার কোয়ালিফিকেশন কি, সব ডিটেলস থাকবে। ছিল আমাদের সময়। এক্সট্রা কারিকুলামে যদি কিছু থাকে তাহলে সেটাও ওখানে থাকবে? না, সেটা থাকবে না। আপনার কোয়ালিফিকেশন কি আছে সেটা থাকবে। আপনি আপনার একাডেমিকে কত কি পেয়েছেন সেটা কিন্তু নিচেই থাকবে, সেটা উপরে থাকবে না। সেটা ইন্টারভিউয়ারদের কাছে থাকবে না। শুধুমাত্র ওদের কাছে থাকবে আপনার ডিটেলস এবং আপনার কোয়ালিফিকেশন। হ্যাঁ, আমারটা এক্সট্রা কারিকুলামটা কি ওদের কাছে থাকবে? মানে আগে তো যা হয়ে যাচ্ছে, এক্সট্রা কারিকুলামে কিছু আছে নাকি? সেই নাম্বারটাও কি ওখানে যোগ হয়ে যাবে তখন? না, সেটা যোগ হলে নিচে আপনি যখন সিগনেচার করে উপরে উঠবেন সেখানেই হয়ে যাবে। যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানেই হয়ে যাবে। তারপরে যখন আপনি ইন্টারভিউ রুমে যাবেন তখন ওনাদের কাছে আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, আপনার বিষয় কি এবং আপনি কে, এর বাইরে ওনাদের কাছে কোনো ডাটা থাকবে না। ডাটা থাকলে তো ম্যানিপুলেট করার সম্ভাবনা থাকবে। এই ছেলেটা অমুক আছে, একে এই করবো ওই করবো, এরকম একটা ব্যাপার থাকবে, সেটা থাকে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্কোরগুলো থাকবে তাদের কাছে? না। বলছি দাদা, বলছি পাবলিকেশনের উপর কি নাম্বার থাকে এক্সট্রা কারিকুলামে? পাবলিকেশন? হ্যাঁ, যদি আইএসবিএন নাম্বার থাকলে, রাজ্য স্তরে কোনো রাজ্য স্তরে কোনো পত্রিকাতে যদি আপনার কোনো লেখা পাবলিশড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 1 নম্বর পাবেন। আচ্ছা, তুমি যেটা বললে যে কোয়ালিফিকেশনটা মানে ইয়ে করা যায়, কিন্তু তোমার কোয়ালিফিকেশন যেটা সেটা তাহলে তো ওনাদের কাছে ছিল।
আমি তো ফর্ম ফিল আপ করার সময় আমি এইচএসডি ফর্ম ফিল আপ করেছি, তো ওনাদের কাছে তো এইচএস পর্যন্তই আছে। ওকে ওকে ওকে, আচ্ছা ফর্ম ফিল আপ করার সময় যে কোয়ালিফিকেশনটা দেওয়া আছে সেটাই সেটাই ইয়ে হবে, তাই তো? একদম একদম, কারণ আমি জানি ওই ওই যে সেক্টরটা, ওই সেক্টরটা আমার দুর্বলতা। আমি দীর্ঘ 7 থেকে 8 বছর ফিজিক্স থেকে ডিটাচড, তাহলে কি অবস্থা হবে? আমি হঠাৎ করে সেটা পারবো? সম্ভব হবে? আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করি, কোনো কিছু কি ওখানে অ্যালাউ আছে, মানে কোনো কিছু কি নিয়ে যেতে হবে, না না। নিচেই সমস্ত কিছু ডকুমেন্ট জমা দিয়ে খালি হাতে, সব তাই তো? খালি হাতে একদম, তবে উপরে গিয়ে 2টো সই করতে হবে ওনাদের কাছে, নিচে 3টে, আচ্ছা, উপরে 2টো। টিএলএম বা কোনো কিছু তো নিয়ে যাওয়ার কোনো কিছু নয়, তো, কিচ্ছু নয়, ডেমো কিচ্ছু কোনো না। কিছু প্রয়োজন নেই। আচ্ছা ড্রেস কোড কেমন কি থাকবে? ওই ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট শার্ট এরকমই এটা জেন্টল জেন্টল, ফর্মাল ফর্মাল পরে যাবেন। নাকি? ফর্মাল যেমন হয় কালারিং এ হতে পারে, কোনো অসুবিধা নেই, জাস্ট ফর্মাল যেমন ইন্টারভিউ তবে দিতে যায়। সেটা যেন দৃষ্টিকটু না হয়, শিক্ষক সুলভ হয় একটু, এই আর কি। স্যার স্যার বলছি যে আপনি বললেন যে ডেমো চলাকালীন ওনারা যতক্ষণ না থামাবে ততক্ষণ মানে থামতে পারবো না, তার মানে আমি যদি মনে করি যে ডেমোটা আমি আমার মতো ভাবে শেষ করব, তাহলে তো কখনোই শেষ করা যাবে না, মানে ওনারা তো মাঝপথেই থামাবেন যখনই থামান। একটু বলি, হ্যাঁ, এটা যদি আমি আগে থেমে যাই সেটা আমার ডিসক্রেডিট। আমাকে সিচুয়েশন অনুযায়ী পার্টটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি মোটামুটি যদি ধরি মাইক্রো টিচিং এর সময় যে 8 মিনিট যে সময়, সেই সময়টাকে আমাকে যদি বলে যে আপনি 10 মিনিটের দিন, তাহলে আমি 2 মিনিট কি এক্সটেন্ড করতে পারবো না? কি করব তখন? তখন ওনাদেরকে দিয়ে প্রুভিং কোশ্চেন মানে প্রশ্নোত্তর পর্বে চলে যাব, বা আরো অন্যান্য জিনিসের ক্ষেত্রে চলে যাব, যাতে মানে ওনাদেরকে আমি সেখানে অংশগ্রহণ করাতে পারি। এইভাবে এগিয়ে যেতে হবে। আমি একটা প্র্যাকটিস করে গেছি লসাগু গসাগু, ঠিক আছে, যে দাদা যেটা মানে একটা টাইম হয়তো লসাগু গসাগু 10 মিনিটে এবার ঘাবড়িয়ে যায় আর যাই হোক, ওখানে তো এই জিনিসগুলো হবে যখন পড়াবো, এই জিনিসগুলো পেছনে মাথার পেছনে হয়তো কাজ করবে, একটা একটা অন্যরকম জিনিস কাজ করবে। যে কি করবো, হয়তো একটা 10 মিনিটে আমি বাড়িতে হয়তো প্র্যাকটিস করে গেছি, ওখানে গিয়ে হয়তো 5 মিনিটের মধ্যে দেখছি শেষ হয়ে যাচ্ছে, ওনারা কিছু হয়তো বলছেন না, তখন হয়তো নিজের মধ্যে চাপ সৃষ্টি কাজ করবে যে এবার কি করবো এবার কি করবো, এরকম একটা জিনিস সৃষ্টি হয়ে যাবে। প্রেজেন্স অফ মাইন্ড এর ব্যবহার করতে হবে সিচুয়েশন অনুযায়ী, যে আমার যখন শেষ হয়ে যাচ্ছে, দাদা আমি বলছি ব্ল্যাক বোর্ডে ইউজ করবো, ব্ল্যাক বোর্ডে ইউজ করবো, দাদা বলছি সিচুয়েশন ডিমান্ড যেমন হবে। দাদা রিপনদার কথা শোনা যাচ্ছে না, রিপনদার কথা শোনা যাচ্ছে না, দাদা ভালো করে বলো আরেকবার কি বলছো। শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবার বলো। অঙ্কের তো এটাই সুবিধা, অঙ্ক একটা অঙ্ক তুই বোঝালি, মনে কর গসাগুটা একটা বোঝালি, তো কিছু বলছে না, তুই আর একটা উদাহরণ শুরু কর, গসাগুর মধ্যে আছিস। আবার মানে ওইটা যে শেষ হয়ে গেল, আবার আরেকটা হয়তো হয়তো তুমি যেটা বললে প্রথম দিন, যেটা 10 20 30, এবার তারপর হয়তো 20 30 40 পরেরটা শুরু করে দিলাম, আবার ওই একই একদম 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 একদম। হ্যাঁ উদাহরণ নেওয়া যাক, এরকম ভাবে লেখা থাকে দেখবি, ঠিক আছে? এগুলো উপস্থিত বুদ্ধি, প্রেজেন্স অফ মাইন্ড। মানে এমন একটা টপিক নিতে হবে যাতে সেটা এক্সটেন্ড করলেও আমি যাতে এক্সটেন্ড করতে পারি, সেই রকম মানে প্রেজেন্স অফ মাইন্ড, যেটা বললো প্রেজেন্স অফ মাইন্ডটা যেন ঠিকঠাক থাকে, মানে কোনো মতে ঘাবড়ে গেলে হবে না। দাদা বলছি এক্সটেন্ড তো করা যাবে, কিন্তু মানে এরকম কোনো নিয়ম নেই তো যে ওনার মানে একটা কমপ্লিট করে শেষ করতে হবে আর কি, মানে না শেষ করার কিছু নেই, তাহলে তো ওটাই বললো। এবার যদি লসাগু গসাগুটা আমরা যা শুরু করলাম, শুরু করে একটা লাইন হলো, 2টো লাইন হলো, ওনারা বুঝতে পারবে যে না এর মধ্যে আছে, এবার 2টো লাইনের পরে বললো ঠিক আছে স্টপ, এবার তুমি বসো, সেখানে আমি বসে বললাম গিয়ে, আর কোনো কিছু কথা বলার দরকার নেই, তাই তো? একদম একদম একদম। ঠিক আছে, আজকে হয়তো মধুকে আমার মধু হারিয়ে যাচ্ছে না, ফুরিয়েও যাচ্ছে না, ওকে যখন ডাকবো তখনই আমরা যাবো। আমি আছি যদি সামান্যতম কাজে লাগি নিশ্চিত করে থাকবো আমি। বলছিলাম যে স্যার ওই যে আমার ওই ইয়ারটার ব্যাপারে প্রশ্ন করলাম, আমি পাই, মানে এটা আমার খুব মানে গর্বের কথা যে চাকরি পেলেও সে মানে সেই সম্পর্ক সেরকমই সবার সঙ্গে যোগাযোগ সবকিছু একই রকম আছে আমাদের, ঠিক আছে? মানে এই যে পুরো পরিবার আমাদের, এই পরিবারের সব এক্সটেন্ডেড সদস্যরা, ঠিক আছে? সুতরাং যে কোনো অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেল, যেটা ওল্ড এর বিষয় বললে ওটা খুবই আমাকে গুরুত্বপূর্ণ। ডাকলে আমি আছি, অসুবিধা নেই, সামান্যতম যদি উপকারে লাগি। হ্যাঁ
খুব ভালো হ্যাঁ, লাগলো ওল্ড স্যার, খুব সিলেবাস যেটা ভালো বললো ওটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের ক্ষেত্রেও আমরাও অনেকদিন আগেই মানে এইচএস কমপ্লিট করেছি, প্রায় 10 বছর হয়ে গেল, স্যার। 10-11 বছর। আর এবার আপনি সেটার স্যার ক্ষেত্রেও এরকম ভাবে মানে সেই প্রত্যেককে জিনিসটা একজন যাতে ইয়ে করে করা যায় আমাদেরকে সেটাও দেখতে হবে। স্যার প্রত্যেকদিন দাদা এরকম আমি করে একটা একটা কথা করে বলতে চাই। আজকে আর কোনো বলছি কথা আপনি তো পুরোনো সিলেবাস, মানে আমরাও পুরোনো 2010-এ না 2008-এ মাধ্যমিক পাস, কিন্তু আমাদের মাধ্যমিকের সময় অ্যাডিশনাল সাবজেক্টটা 34 বাদ দিয়ে যোগ করা ছিল, মানে রেজাল্টে আমাদের যোগ করা ছিল যে পরিমাণ নাম্বারটা পেয়েছি। তো যখন ফর্ম ফিল আপ করেছিলাম যেটা রেজাল্টে দেওয়া ছিল সেটাই দিয়েছি। আমার একটা বন্ধু বলল যখন এই যে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য যে মানে ফর্ম ফিল আপ করতে হবে ওই নাম্বারটা বাদ দিয়ে করতে হবে, এটা কি একদম মানে একদম ওই বাদ যেটা দিয়ে অ্যাড হয়েছে সেই অ্যাডেড নাম্বারটাকে ওটাকে বাদ দিয়েই ক্যালকুলেশন করতে হবে। মানে অ্যাডিশনাল নাম্বারটা পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে, তাই তো? পুরোপুরি বাদ। আমরা সেই 1200 নাম্বারের উচ্চ মাধ্যমিক, তো সেই সময়ে আমাদের অ্যাডিশনাল সাবজেক্ট যেগুলো ছিল সেগুলো পড়েই পেতে হতো। আমাদের 800-র মধ্যে পরীক্ষা হয়েছিল, কিন্তু 700-র মধ্যে রেজাল্ট আউট হয় আর কি। আপনাদের মানে সময় তো বেস্ট অফ 5 ছিল, আমাদের সময় তো ওসব ছিল না। হাই সেকেন্ডারি। আচ্ছা, ওটা হাই সেকেন্ডারি ক্ষেত্রে, ওটা হাই সেকেন্ডারি ক্ষেত্রে, কিন্তু 10th এর ক্ষেত্রে, 10th এর ক্ষেত্রে বলছে 10th এর ক্ষেত্রে তো 800-র মধ্যে পরীক্ষা হতো, ঠিক আছে। এবার ওই 800-র মধ্যে 100 নম্বরে যেটা লাস্ট যেটা ছিল সেটা অ্যাডিশন হতো। এবার সেটা কি ওই 700-র মধ্যে দিয়ে এখন এতদূর অবধি যা ফর্ম ফিল আপ করেছি 700 করে, এবার ওটা অ্যাড করে তারপরে করেছি, সেটাই যেটা অ্যাড করেছেন সেটাকে বাদ দিতে হবে, যেটা অ্যাড করেছেন সেটাকে বাদ দিতে হবে। ফর্মটা ঠিক এই বিষয়গুলো আমরা আলোচনা করবো, তখন এর উপরে একটা আলাদা সেশন করা যাবে, ঠিক আছে? একদম। ও স্যার, সে দাদা করলে একটু ভালো হয়। বলছিলিস? স্যার হ্যালো, হ্যাঁ বলছিলাম যে ওই সাজেশনটা একটু দেওয়ার জন্য, যে আমার যে ওই সেম এজে এই সেম ইয়ারে দুটো ডিগ্রি হয়ে গেছে না, ওখানে তাহলে আমি কি বলবো, কি করবো? ওইটা আলাদা হবে করে না। বলবো, আজকে আর ডিসকাস করছি না ওটা নিয়ে, ঠিক আছে? ওটা বলে দেবো আলাদা করে, ওটা নিয়ে এতটা চিন্তা করার কোনো করে নেই। ওই কেসটা শুধু তোর একার না, অনেকের আছে। ওইটা নিয়ে একদিন আমরা বলে দেবো। আচ্ছা ওগুলো তো এক্সক্লুসিভ, ওগুলো তো পরের কথা। আগে আমরা এখন যেটা করণীয় সেটা করে নিই, এগুলো তো আলাদা কেস। আর গতকালকে বলেছি যে ম্যান টু ম্যান যেহেতু প্রোফাইল ভ্যারি করে, আমি প্রত্যেকের সঙ্গে তথ্য নিয়ে প্রত্যেকের একটা সেই প্রোফাইল অনুযায়ী মডেল কিছু কমন কোশ্চেন যা হতে পারে সেগুলো বানিয়ে দেবো। এটুকু আমি করে দেবো। সবার সঙ্গে আমি তথ্য নেবো তার জন্য, ঠিক আছে? সে আমি তার ফরম্যাটে বানাচ্ছি আর কি, সেখানে তোর এই তথ্যগুলো চলে আসবে এখানটায়, তখন তুই বলবি, ঠিক আছে? সে করে দেবো। আচ্ছা, আর আর কিছু নাই। আর শাহিদুল কিছু বলছিল একটা, শাহিদুল আছিস? হ্যাঁ স্যার আমি আছি। হ্যাঁ ওই বল। বলছিলাম স্যার, প্রত্যেকদিন এরকম ভাবে যেমনি মইনুলটা আজকে আসলো, মানে এরকম ভাবে প্রত্যেকদিন এক একজনকে নিয়ে আসবেন, তাহলে এক্সপিরিয়েন্স গুলো আমাদের জানা থাকলে আমাদের একটু ভয়টা স্যার কমছে আর কি, মানে আমাদের ভালো লাগছে। মানে গতকাল ক্লাসে কারা হাজির ছিল, কেউ আছো? হ্যাঁ আছি তো। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ আছি আছি। শাহিদুল তুমি কালকে ছিলে না, এই কথা কালকে বলা হয়েছে। 20টা ক্লাস 20টা নতুন চেহারা আমি হাজির করাবো, ঠিক আছে? এটুকু ক্ষমতা বা এটুকু অর্জন আমি করেছি ভাই, ঠিক আছে? তো কোনো চিন্তা নেই, প্রত্যেক দিন তুই নতুন মুখ দেখতে পাবি, এটুকু আমি ব্যবস্থা করে দিতে পারবো। আই ক্যান অ্যাসিওর ইউ, ঠিক আছে? খুশি দা শাহিদুল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট দিনকে দেখবো আরেকজন আসবে, ঠিক আছে? তার মধ্যে একজনকে পাবো না, সে একটু শারীরিকভাবে অসুস্থ আছে, একজন মেয়ে আর কি প্রেগনেন্ট আছে এখন, ওকে হয়তো পাবো না। তাও কথা দিয়েছে যে আমি দাদা কষ্ট হলেও আমি একদিন হাজির থাকবো আর কি। ওরা এত উৎসাহী। এবং এই যে মুখগুলোকে দেখছো, তোমাদের যখন ডেমো ইন্টারভিউ হবে ডিসেম্বরে, তখন এরাই থাকবে। আমি এদেরকেই করবো, কারণ এরা ফেস করেছে, এরাই বলতে পারবে গ্রাউন্ড লেভেল এক্সপিরিয়েন্সটা, ঠিক আছে? আমি অন্য কাউকে আমি নেবো না, প্রাইমারি টিচারই আমি নিয়ে আসবো ওখান থেকে। ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুই। আমি ক্লাসটা বন্ধ করে, রেকর্ডিং বন্ধ করে আপলোড করে দিই। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। রিভিউ সবাই। গুড নাইট দাদা। হ্যাঁ গ্রুপে গুড নাইট দাদা। গুড নাইট।